সকাল সকাল ইফরাহ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। পরনে তার সাদা রঙের গ্রাউন, সাথে সবসময়ের মতো হিজাব। এই গ্রাউনটির সাথে ওড়না ছিল না বলে একটু বড় হিজাব নিয়েছে এবং সেটি দিয়ে নিজেকে পরিপাটিভাবে ঢেকেছে। গ্রাউন খুব ছাড়ানো না, বরং সাধারণ গোল জামার মতোই কিন্তু একটু ফোলা। সাথে হাতা এবং পায়ের উপরের অংশের গ্রাউনের দিকে ছোট ছোট গোল্ডেন কালারের স্টোন আছে, যা রৌদ্রে চিকচিক করে। চোখে কাজল, ঠোঁটে সবসময়ের মতন নুড কালার লিপগ্লোস। ব্যাস এতটুকুতেই তার সাজা শেষ। ইফরাহ খুব এক্সাইটেড, অবশেষে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে আজ। অবশেষে সকল দূরত্ব গুছে যাবে। ইফরাহ এক গুচ্ছ গোলাপ ফুল আনিয়েছিল হোটেলের লোকদের দিয়ে। আর যাই হোক, খালি হাতে তো আর প্রপোজ করতে পারবে না। ইফরাহ তো সিদ্ধান্ত নিয়েছে সোজাসুজি বিয়ের প্রপোজাল দিবে। যেহেতু কোনো হারাম সম্পর্কে জড়ায়নি আর জড়াবে না, বরং হালাল পথে যাবে। ইফরাহ নিজের মনে জমিয়ে রাখা কথাগুলো বারবার নিজের ঠোঁট দিয়ে আওড়ালো। নিজেকে সাহস দিল আর রুম থেকে বের হয়ে গেল। ঈশা আগে থেকেই নিচে দাঁড়িয়েছিল বলতে রবিনের সাথে ঝগড়া করেছিল। আসলে ঝগড়া রবিন শুরু করেছিল। ঈশা কালো রঙের জামা পরেছিল। রবিন ঈশাকে দেখে বলেছিল, আজকে তো কালো বিড়ালের সাথে দেখা হলো, জানি না কি বিপদ হয় সামনে। এতটুকু ছিল ঈশার শরীরে রাগ উঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সে একদম রেগে মেগে ঝগড়া শুরু করল। আর রবিনও তো কম না, সেও ঝগড়া করতে লাগল। তাদের ঝগড়া রীতি ঘটায় ইফরাহ নিজে এসে। আর রবিন চলে যায় রায়েদকে আনতে। রবিনের আগে আগে রায়েদ এলো। পরনে তার ফরমাল পোশাক, একদম পারফেক্ট পুরুষের মতন। তার দৃষ্টি সর্বপ্রথম তার কাঙ্ক্ষিত মানুষটির উপর পড়ল, তার লিটল রোজবার্ডের উপর, যে এখন লিটল হোয়াইট রোজবার্ডের রূপ নিয়েছে। ইফরাহকে দেখে রায়েদের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে মনে মনে আওড়ালো, আজ তোমায় নতুন রূপে দেখে নতুন ভাবে ভালোবাসে ফেলেছি। এবং তোমাকে আবার নতুন করে নিজের মনের কথা বলবো আজ। নতুন ভাবে জীবন সাজানোর জন্য পা বাড়াবো। তোমাকে নতুন ভাবে নিজের জীবনে নিয়ে আসব। সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু তোমার আর আমার আলাদা এক জগৎ থাকবে। না কোনো বাধা আর না কোনো বিপদ। শুধু রায়েদ তার ইফরাহার এবং ইফরাহ তার রায়েদের। রায়েদ কথাগুলো মনে মনে বলে মুচকি হাসল। রায়েদের দৃষ্টি ইফরাহার দিকে যেতেই দেখল ইফরাহ ঈশার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে তার দিকে আর চোখে তাকাচ্ছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। ইফরাহ সাথে সাথে নিজের চোখ সরিয়ে নিল। রায়েদর সামনে ধরা পড়ায় যেন তার ভিতরটা কেঁপে উঠল। সে তো এখন এইটা ভাবছে যে সে মেয়ে হয়ে কি করে নিজ থেকে ভালোবাসার কথা বলবে। যত যাই হোক, লজ্জা তো করবেই। ইফরাহ নিজেকে শাসিয়ে বলল, যখন নিজ থেকে এসে প্রপোজ করেছিল তখন রিজেক্ট করার সময় মনে ছিল না? এখন লজ্জা টজ্জাকে উষ্ঠা মেরে আকাশে ফালিয়ে রেখে তারপর নিজ থেকে প্রপোজ করতে হবে। নয়তো দেখা যাবে সারাজীবন আফসোস করতে হবে। এইসব বলে ইফরাহ নিজেকে সামলে নিল। আর অন্যদিকে রায়েদ ইফরাহার দিকে তাকিয়ে বলল, অনেক দূরে থেকেছ লিটল রোজবার্ড, এখন আমার কাছে ধরা দেওয়ার পালা। আজকেই নিজের অনুভূতির কথা বলে আগে তোমার সম্মতি চাইব। কিন্তু এবার যদি ট্যারিং বেরিং করেছ তাহলে সোজা এখান থেকে কিডন্যাপ করে তোমার বাড়ি নিয়ে যাব, তারপর তোমার বাবা মার সাথে ভালোভাবে কথা বলবো, তখনও যদি নাটক করো তখন একদম জোর করে বিয়ে করব। আমার পক্ষে আর ভালো মানুষগিরি দেখানো সম্ভব হচ্ছে না। আর তাদের থেকে অনেকটা দূরে ঈশিতা দাঁড়িয়েছিল। তার দৃষ্টি ছিল রায়েদের উপর এবং সে এইটা স্পষ্ট দেখতে পাচ্ছিল যে রায়েদের দৃষ্টি ইফরাহার উপর। ঈশিতার আর সহ্য হচ্ছিল না। সে ঠোঁটে শয়তানি হাসি ফুটিয়ে একা একা বলল, যত ইচ্ছে নিজের ইফরাহকে দেখে নাও রায়েদ, কারণ এই দেখা হবে শেষ দেখা। এরপর আর দেখতে পারবে না নিজের ভালোবাসাকে। খুব শীঘ্রই তাকে আমি না ফেরবার দেশে পাঠিয়ে দিব। তখন তুমি খুব কষ্ট পাবে, ঠিক সেই মুহূর্তে গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে তোমাকে নিজের করে নিব। তুমি শুধু আমার। আমি মেরে ফেলবো ইফরাহকে, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো ইফরাহকে। ঈশিতা পাগলের মতো একই কথা পুনরাবৃত্তি করতে লাগল, একদম সাইকোদের মতন। সবাই মিলে রাঙ্গামাটি শুভলং ঝর্ণা পৌঁছে গেল। সবাই অবাক দৃষ্টিতে চারপাশ দেখতে লাগল। প্রকৃতির সৌন্দর্য আসলেই মন এবং নজর কেড়ে নেওয়া সৌন্দর্য, যার সাথে অন্য কিছুর তুলনা করা সম্ভব নয়। এই ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে, যা কাপ্তাই হ্রদের জলে মিশে এক নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করে। এই ঝর্ণার কাছেই রয়েছে প্রায় ২০০০ ফুট উঁচু শুভলং পাহাড়, যেখান থেকে রাঙামাটি শহর ও কাপ্তাই লেকের প্যানোরামিক দৃশ্য দেখা যায়। পাহাড়ের উপরে নির্মিত সিঁড়ি বেয়ে উপরে উঠে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এবং তারা সবাই সেখানে যাবে। রায়েদ আগে থেকেই রবিনকে আদেশ দিয়ে রেখেছিল গোলাপ ফুলের তোড়ার ব্যবস্থা করে রাখতে।
যাতে রায়েদ পাহাড়ের সেই উঁচু জায়গায় গিয়ে ইফরাহকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পারে। প্রকৃতি থাকবে তার ভালোবাসার প্রমাণ। আর অন্যদিকে ইফরাহ নিজের ব্যাগে আনা গোলাপ ফুলের তোড়ার দিকে বারবার ব্যাগ খুলে নজর দিচ্ছে। কারণ নষ্ট হয়ে গেলে সব শেষ। এখনো পর্যন্ত নষ্ট হয়নি ফুলগুলো। সে খুব সযত্নে এগুলো রেখেছিল। তার ইচ্ছে সে পাহাড়ের উঁচুতে গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে। রায়েদকে জানাবে সেও রায়েদকে ভালোবাসে। ভীষণ ভীষণ ভালোবাসে। সবাই মিলে একে একে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সেখানে অসংখ্য পর্যটকদের মেলা। হাঁটার জায়গা নেই বললেই চলে। সবাই নিজেদের মতো হেঁটে প্রকৃতির সৌন্দর্য ঘুরে দেখছে। কেউ নিজেদের ক্যামেরায় প্রকৃতির সৌন্দর্যের ছবি বন্দি করছে, ভিডিও করছে, তো কেউ লাইভ করছে। সবাই আনন্দে মেতে আছে। সবার আগে রবিন, তার পিছনে ঈশা এবং ঈশার পিছনে ইফরাহ আর ইফরাহার পিছনে রায়েদ। মূলত ভিড়ের ভেতর যাতে মেয়েদের কোন অসুবিধা না হয় তাই একজন পুরুষ সামনে এবং একজন পুরুষ পিছনে আছে। দুজন পুরুষ মিলে এই দুজন মেয়েকে প্রোটেকশন দিচ্ছে। রায়েদের পিছনে ঈশিতা, পরনে তার ওয়েস্টার্ন ড্রেস, কিন্তু একটি কালো চাদর দিয়ে নিজেকে মুড়ে রেখেছে। নিজের মুখ ঢেকে রেখেছে যাতে রায়েদ তাকে চিনতে না পারে। তার ইচ্ছে ছিল ইফরাহকে এই সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। কিন্তু রায়েদ ইফরাহকে যেভাবে প্রোটেক্ট করছে সেইভাবে সম্ভব হয়ে উঠছে না। এতে ঈশিতার রাগ এবং জেদ আরও বেড়ে গেল। সে আরও ভিন্ন ফন্দি আঁটতে শুরু করল ইফরাহকে মেরে ফেলার জন্য। সেই সিদ্ধান্ত নিল ইফরাহকে অনেক ভয়ানক মৃত্যু দিবে। অবশেষে সবাই পাহাড়ের চূড়ায় উঠে পড়ল। সবাই মুগ্ধ হয়ে আশেপাশের দৃশ্য দেখছে। এখান থেকে আশেপাশের অনেক কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আরও সুন্দর করে দেখা যাচ্ছে। এক ঠান্ডা শীতল হাওয়া, মনে এক রোমাঞ্চকর অনুভূতি বয়ে যাচ্ছে সবার। ঈশা চারপাশের পরিবেশ দেখে থেকে বলল, ওয়াও। রবিন ঈশার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই থেমে গেল। সে এই প্রথম ঈশাকে এত কাছ থেকে এবং এত ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সে তো সবসময় শুধু ঈশার সাথে ঝগড়া করেছে। কিন্তু এই প্রথম ঈশাকে দেখে তার মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম নিল। হয়তো এই অনুভূতির জন্ম আগেই নিয়েছিল, কিন্তু সেটা উপলব্ধি করতে দেরি করে ফেলেছে। রবিন দেখল ঈশার ঠোঁটে হাসি যখন সে চারপাশের সৌন্দর্য দেখছিল। এবং এই হাসি দেখে রবিনের ঠোঁটেও হাসি ফুটে উঠল। সে আনমনে বিড়বিড় করে উঠল। এই একটি মাত্র হাসি যথেষ্ট মন কেটে নেওয়ার জন্য। এই হাসি আর যাই হোক কখনো হারিয়ে যেতে দেব না। কিন্তু তার কথাগুলো শুধুমাত্র সে একাই শুনল। হয়তো এখন ঈশা শুনলে তার সাথে একবার ঝগড়া করে নিত অথবা তাকে এখান থেকে ফেলে দিত। এসব ভেবে রবিন আর মনে হেসে উঠল। আর রায়েদ, সে তো সব সময়ের মতন তার লিটল রোজবার্ড দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার যেন চোখের পলক পড়ছে না। অনেক কষ্টে নিজের চোখের দৃষ্টিকে হেফাজত করল। ইফরাহ এটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। ইফরাহ মিটমিট করে হেসে মনে মনে বলল, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা মিস্টার আকরা। তারপর আপনার লিটল রোজবার্ড শুধুমাত্র আপনার হয়ে যাবে। দূর থেকে ঈশিতা লক্ষ্য করছিল। এই শীতল আবহাওয়াতেও যেন তার শরীরে আগুন জ্বলছিল। সে বলল, এখনই সময় এসেছে নিজের পথের কাঁটাকে পথ থেকে সরিয়ে ফেলতে। অনেক দিন বেঁচেছ তুমি ইফরাহ। এখন না হয় মৃত্যুর স্বাদ গ্রহণ করো। এই বলে ঈশিতা তার আশপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিব। দেখল আশেপাশে তেমন মানুষ নেই। সবাই কিছুটা দূরে দাঁড়িয়ে। এই সুযোগটা ঈশিতা নিল। সে আস্তে আস্তে রায়েদদের দিকে এগিয়ে যাচ্ছে। রায়েদ রবিনকে ইশার দিতেই রবিন বুঝল তার এখন কি করণীয়। সে অনেক ভুলিয়ে ভালিয়ে ঈশাকে এইখান থেকে নিয়ে গেল। সে মূলত ঈশাকে চ্যালেঞ্জ করেছে যে ঈশা অন্য পাশে তার আগে যেতে পারবে না, তাই ঈশা এক দৌড় লাগালো। এতে রবিনের কাজে সুবিধা হয়ে গেল। সে আগে থেকেই কিছু লোককে টাকা দিয়ে বলে রেখেছিল যে গোলাপ ফুলের তোড়া নিয়ে এইখানে উপস্থিত থাকে। তারা রবিনের বলা মতন কাজ করল। রবিন গিয়ে তাদের কাছ থেকে ফুলের তোড়া নিয়ে তাদেরকে টাকা দিয়ে বিদায় করল এবং রায়েদদের দিকে ফিরে এলো। ইফরাহ একদম পাহাড়ের কিনারায় ছিল। তার আবার উঁচুতে ভয় নেই। সে নিজের মতন চারপাশের সৌন্দর্য দেখাতে হারিয়ে গিয়েছিল। তার আশেপাশে কি হচ্ছে এই সম্পর্কে তারা অজানা। রায়েদ রবিনের দিকে কিছুটা এগিয়ে এলো। তারপর রবিনের হাত থেকে ফুলের তোড়া নিল এবং রবিনকে বলল যে সে এই মুহূর্তে একটি ভিডিও ক্যামেরায় বন্দি করে। রবিন তার কথা মতন ক্যামেরা চালু করল। রায়েদ ধীর গতিতে ইফরাহার দিকে এগিয়ে যাচ্ছে। হাতে তার রক্ত লাল গোলাপ ফুলের তোড়া। মনে একরাশ আশা এবং আকাঙ্ক্ষা। রায়েদ নিজের চোখ বন্ধ করল। নিজের মনের কথাগুলো গুছিয়ে নিল। কিন্তু চোখ খোলার পর যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একজন কালো চাদরে মোড়া একটি মেয়ে ইফরাহ দিকে এগিয়ে যাচ্ছে। এবং হঠাৎ ইফরাহকে জোরে ধাক্কা দিতে নিল। রায়েদ হাত থেকে ফুলের তোড়া পড়ে গেল।
সে চিৎকার করে ডাকল পিচ্ছি। ইফরাহ থমকে গেল। অনেক বছর পর রায়েদ ইফরাহকে এই নামে ডাকল। ইফরাহ হাসি মুখে পিছনে তাকালো কিন্তু দেখল একটি মেয়ে একদম তার নিকটে। মনে হচ্ছে এখনই তাকে ধাক্কা দিবে। ঈশিতা যেই না ইফরাহকে ধাক্কা দিতে নিবে ততক্ষণে রায়েদ দৌড়ে ইফরাহার কাছে চলে এলো এবং ইফরাহার হাত ধরে টেনে তাকে সরিয়ে আনলো এবং নিজে পা পিছলে ইফরাহ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে চলে গেল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে ঈশিতা ইফরাহকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে রায়েদকে ধাক্কা দেয়। এবং রায়েদ যখন বুঝতে পারি সে পড়ে যাচ্ছে সাথে সাথে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় যাতে ইফরাহার কোনো ক্ষতি না হয় এবং সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। রায়েদের দেওয়া ধাক্কায় ইফরাহ কিছুটা পিছিয়ে এসেছিল। সামনে তাকিয়ে রায়েদকে নিচে পড়ে যেতে দেখে ইফরাহ চিৎকার করে উঠল। না হহ! ইফরাহ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। কি হতে গিয়ে হয়ে গেল সে বুঝতে পারল না। তার হাত পা রীতিমতো কাঁপছে। মনে হচ্ছে সব শেষ। তার ভেতর থেকে যেন আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। ইফরাহ হাঁটু গেড়ে বসে পড়ল। সে যেন কথা বলতে ভুলে গেছে, কান্না করতে ভুলে গেছে। পলকহীন চোখে সামনের দিকে তাকিয়ে আছে। ঈশিতা ভয়ে কাঁপছে। সে কি করতে গিয়ে কি করে ফেলল। সে আর এক মুহূর্তও নষ্ট না সেখানে থেকে দৌড়ে পালালো। এখন যদি এখানে আর এক মুহূর্তও থাকে তাহলে তাকে বিপদে পড়তে হবে। তার কাছে নিজের জীবন আগে। রবিন দৌড়ে পাহাড়ের কিনারায় গেল। ঈশা ইফরাহার চিৎকার শুনে দৌড়ে ইফরাহার কাছে এলো। হাঁটু গেড়ে ইফরাহার পাশে বসল, ইফরাহকে শক্ত করে ধরল। ইফরাহ তো একদম হেলে পড়েছে ঈশার উপর। তার শরীরে যেন বিন্দুমাত্র শক্তি নেই। রবিন দেখল নিচে অনেক পর্যটকদের ভিড়। কিছু দেখা যাচ্ছে না। উপর থেকে বোঝা যাচ্ছে না রায়েদ এখন কোথায়। যদি ভাগ্যক্রমে পানিতে পড়ে তাহলে তেমন বিপদের আশঙ্কা নেই। রবিন দৌড়ে ইফরাহ এবং ঈশার কাছে গেল, তারপর ঈশাকে বলল, আমাদের এক্ষুনি নিচে যেতে হবে। আশা করছি রায়েদের তেমন ক্ষতি হয়নি। নিচে পানি আছে, যদি পানিতে পড়ে তার বাঁচার আশঙ্কা অনেক বেশি। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রায়েদকে উদ্ধার করে হাসপাতালে নিতে হবে। তুমি ইফরাহকে নিয়ে নিচে আসো যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখন নিচে যাচ্ছি। এই বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রবিন দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগে। ঈশা ইফরাহকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, সব কিছু ঠিক হয়ে যাবে ইফরাহ। তুমি এত ভেঙে পড়লে চলবে না তো। তোমাকে এত শক্ত থাকতে হবে। চলো আমরা এখন নিচে যাই এবং নিচে গিয়ে দেখি কি অবস্থা। দেরি করলে বিপদ আরও বাড়বে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে উদ্ধার করে হাসপাতালে নিতে হবে। ইফরাহার যেন টনক নড়ল, সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই কিন্তু সে নিজের দুর্বলতাকে পরোয়া না করে দৌড় লাগালে নিচে যাওয়ার জন্য। ঈশাও ইফরাহার পিছনে দৌড় দিল। কারণ এখন ইফরাহ ঠিক অবস্থায় নেই, যদি আবার তার বিপদ হয়ে যায়। সবাই তড়িঘড়ি করে নিচে নামতে লাগল। ইফরাহ হাঁফাতে লাগলো কিন্তু থামল না। ভিড় ঠেলে নিচে নামতে লাগল। অনেকবার পরে যেতে নিয়েছিল কিন্তু নিজেকে সামলে নিল। জুতা পরে দৌড়াতে কষ্ট হচ্ছিল বলে জুতা খুলে পাশে ফিটকে দিয়ে খালি পায়ে দৌড়াতে লাগল। অবশ্য খালি পায়ে দৌড়াতে গিয়ে পায়ে অনেক ব্যথা পাচ্ছিল। সিঁড়িতে অনেক ইট, পাথর, কাটা ছিল, তার পায়ে বিঁধছিল কিন্তু সে এগুলোকে পরোয়া না করে নিচে নামতে লাগল। রবিন সবার আগে নিচে নামল। যেখানে ঝর্ণার পানি উপর থেকে নিচে এসে পড়ে সেখানে অনেক মানুষের ভিড় ছিল। রবিন ভিড় ঠেলে সবার ভেতরে ঢুকল। দেখল পাথরের উপরে রায়েদ শুয়ে আছে। কপাল বেয়ে রক্ত পড়ছে। গাল থেকে নাক পর্যন্ত ছুলে গেছে। অনেকটা মাংস দেখা যাচ্ছে। রবিন দৌড়ে রায়েদের কাছে গেল। হাতের প্লাস চেক করে দেখল এখনো বেঁচে আছে। রবিন এক নিশ্চিত শ্বাস ছাড়ল। আশেপাশে থাকা মানুষরা বলতে লাগল, ভাগ্যক্রমে পাথরের উপর পড়েনি, নয়তো বাঁচার কোন চান্স ছিল না। ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তো বিপদ হয়ে যেতে পারে। রবিন বলল, প্লিজ কেউ কোন গাড়ি ডাকেন অথবা অ্যাম্বুলেন্স ডাকেন। একজন লোক বলল, আমি অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছি, তারা 20 মিনিটের ভেতর চলে আসবে। কিন্তু উনার ব্লিডিং বন্ধ করা উচিত, নয়তো বেশি রক্ত গেলে সমস্যা হবে। এতক্ষণে ইফরাহও নিচে চলে এসে পড়েছে। ভিড় ঠেলে সবার মাঝে চলে আসলো। রায়েদকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে তার পায়ে নিচ থেকে মাটি সরে গেল। সে তাড়াতাড়ি রায়েদের কাছে গেল্ট। রায়েদের মাথার কাছে বসে পড়ল। রায়েদের মাথা নিজের পায়ের রানের উপর রেখে রায়েদকে ডাকতে লাগল, প্লিজ চোখ খুলুন। আপনার লিটল রোজবার্ড, আপনার পিচ্ছি একদম আপনার কাছে। আপনার চোখ খোলার অপেক্ষা করছে। প্লিজ তাকে আর অপেক্ষায় রাখবেন না। প্লিজ চোখ খুলুন। আমি বাঁচব না আপনাকে ছাড়া। অনেক কষ্ট দিয়েছে আপনাকে, প্লিজ ক্ষমা করে দিন। প্লিজ রাগ করে চলে যাবেন না আমাকে ছেড়ে। একবার আমার করা ভুলকে শুধরে নেওয়ার সুযোগ দিন।
শেষ সুযোগ দিন। আর কখনো আপনাকে কোন কষ্ট দিব না, আপনিকে ইগনোর করব না। প্লিজ একবার চোখ খুলুন। আমার দিকে তাকান। আমার সাথে কথা বলুন। আমার দম আটকে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার এই অবস্থায় দেখে। প্লিজ অন্তত আমার জন্য হলেও একবার চোখ খুলুন। আমি যে আপনাকে ভীষণ ভালোবাসি। নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য একটি সুযোগ দিন। কখনো আপনাকে কষ্ট দিব না। আপনি যা বলবেন তাই করব। কোনো কষ্ট অনুভব করতে দিব না। শুধুমাত্র একবার চোখ খুলুন প্লিজ। এই বলে ইফরাহ কাঁদতে শুরু করল। তার চোখের পানি রায়দের মুখের উপর পড়ছিল। আশেপাশের মানুষ সবাই ইফরাহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশার চোখে পানি চলে আসলো। ইফরাহ তাড়াতাড়ি নিজেকে সামলে নিজের গ্রাউন্ড থেকে কিছুটা অংশ কাপড় ছেঁড়ার চেষ্টা করতে লাগল। তার পাশে পাথরের কোণা দিয়ে নিজের গ্রাউন্ডের কিছুটা অংশ ছিঁড়ে ফেলল। গ্রাউন্ডের 3টা পার্ট ছিল, প্রথম পার্টের থেকে কিছুটা অংশ ছিঁড়ে ফেলল। তারপর রায়দের কপালে বেঁধে দিল যাতে রক্ত পড়া কিছুটা বন্ধ হয়। তারপর নিজের হিজাব দিয়ে রায়দের গাল এবং নাক থেকে রক্ত আস্তে আস্তে মুছে দিতে লাগল। সে দেখল রায়দের গাল থেকে নাক পর্যন্ত বেশ ভালো ক্ষত হয়েছে। অনেকটুকু ছুলে গেছে, এমনকি চামড়ার ছলে দুভাগ হয়ে গেছে। এখানে সেলাই করা ছাড়া কোন উপায় নেই। ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে। রবিন এবং আশেপাশে থাকা কিছু মানুষ রায়েদকে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সের বেডে শুইয়ে দিলে। ইফরাহ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে উঠে বসল। রায়েদের মাথায় হাত রেখে কেঁদে কেঁদে একই কথা পুনরাবৃত্তি করতে লাগল। প্লিজ তাকান আমার দিকে। শুধুমাত্র একটিবার চোখ খুলুন। ঈশা এবং রবিন মিলে ইফরাহকে শান্ত করতে পারছে না। ইফরাহ পাগলের মতন কান্না করছে আর নিজেকে দোষারোপ করে যাচ্ছে। বলছে সবকিছু তার জন্য হয়েছে। তাকে বাঁচানোর জন্য আজ রায়দের এই অবস্থা। যদি সে পড়ে যেত তাহলে কখনোই রায়দের এই অবস্থা হতো না। সব দোষ তার। আসলে তখন রায়েদ পাহাড় থেকে পড়ে গিয়ে পাহাড়ে কিছু বর্ধিতাংশ কোণায় বাড়ি খায় এবং এতে তার কপাল ফেটে যায়। এমনকি তার গাল থেকে নাক পর্যন্ত ছুলে যায়। নিচে পর্যটকদের অনেক ভিড় ছিল। সবাই ঝর্ণার পানিতে আনন্দ করছিল। রায়েদ যখন পাহাড় থেকে পড়ে গিয়েছিল তখন ইফরাহ চিৎকার দিয়েছিল এবং সেই চিৎকার শুনে সবাই উপরের দিকে তাকায় এবং একটি মানুষকে পড়তে দেখে সবাই সরে না গিয়ে বরং আরও ভিড় করে ধারায় যাতে মানুষটি মাটিতে না পড়ে তাদের উপর পড়ে। রায়েদ ঠিক যে বরাবর পড়ছিল সবাই সেদিকে ভিড় করে এসে নিজেদের হাত দেয় এবং কেউ নিচে শুয়ে পড়ে যাতে একটি মানুষ বেঁচে যায়। এবং রায়েদ পাহাড় থেকে সোজা ঝর্ণার পানিতে থাকা মানুষদের উপর পড়ে। এতে অবশ্য সেখানে যারা ছিল তারা অনেকে ব্যথা পায়, কিন্তু কিছুটা ব্যথা পেয়ে যদি একজন মানুষের প্রাণ বাঁচানো যায় তাহলে এই ব্যথা কোন ব্যথাই না। আসলে বিপদে মানুষই মানুষের কাছে আসে। ঠিক যেমন এখানে থাকা পর্যটকরা রায়দের পরিচিত না হয়েও তাকে বাঁচিয়ে ফেলল। যদি তারা এভাবে ভিড় করে না দাঁড়াতো, নিজেদের কথা চিন্তা করে সরে যেত, তাহলে হয়তো রায়দের পানিতে থাকা পাথরের উপর পড়ে নিজের জীবন হারাতে হতো। রায়েদকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। ঈশা ইফরাহকে টেনে করিডোরে থাকা চেয়ারে বসালো। ইফরাহ তো পাগলের মতন কান্না করে যাচ্ছে। তার সাদা রঙের গ্রাউন্ড রায়দের রক্তে রঞ্জিত। তার হাতে রায়দের রক্ত। সে নিজের কান্না থামাতে পারছে না। অনবরত কান্না করছে এবং রায়দের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। রবিন গিয়েছে ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য এবং জিজ্ঞেস করার জন্য তারা কি রায়েদকে এখানে রাখবে নাকি ভালো চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দিবে। যদি পরবর্তীতে ঢাকা পাঠিয়ে দেয় তাহলে রবিন আগে থেকে ঢাকার কেবিন বুক করে রাখবে যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়। ডাক্তার বলল তেমন গুরুতর ক্ষতি হয়নি। শুধু কপাল ফেটে গেছে এবং গাল থেকে নাক পর্যন্ত ছুলে গিয়ে চামড়া কিছুটা ফাঁক হয়ে গেছে। ভাগ্যক্রমে মাংস বের হয়নি। সেখানে ভালোভাবে সেলাই করলেই হবে। পরবর্তীতে ড্রেসিং করতে হবে সময় মতন, নয়তো ইনফেকশন হয়ে যাবে। আর এই সিলাইয়ের দাগ দেখা যাবে অনেকদিন পর্যন্ত। এবং সিলি খুলে ফেলার পরেও চেহারায় দাগ স্পষ্ট থেকে যাবে। আর রক্ত শুধু এক ব্যাগ লেগেছিল। এবং রায়দের রক্ত এ পজিটিভ হওয়ায় হসপিটালে তা ছিল, তাই বেশি সমস্যা হয়নি। কথাগুলো শুনে রবিন নিশ্চিত হল। এবং ইফরাহ ও টিশাকে গিয়ে জানালো। কথাগুলো শুনে ইফরাহ যেন জান ফেরত পেল। তার তো মনে হয়েছিল এই না সে রায়েদকে হারিয়ে ফেলে। যদি সে এবার রায়েদকে হারিয়ে ফেলত তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারত না। ইফরাহ এইসব ভেবে ডুকরে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে। রায়েদকে সে অনেক কষ্ট দিয়েছে। এইসব ভেবে প্রতিনিয়ত আফসোস করছে। ডাক্তার এসে জানালো রায়েদ এখন বিপদ মুক্ত, কিন্তু তার জ্ঞান এখনো ফেরেনি। কিন্তু ঘন্টা খানেক পর ফিরবে। এখন চাইলে তারা রায়দের সাথে দেখা করতে পারে। এই কথা শুনে ইফরাহ যেই না রায়দের সাথে দেখা করার জন্য কেবিনের ভেতর যেতে নিবে তার আগেই ডাক্তার তাকে বাধা দেয় এবং বলে, মিস, আপনার পরনের কাপড় ক্লিন না। এতে রোগীর সমস্যা হতে পারে বা ইনফেকশন ছড়াতে পারে।
আপনি ক্লিন পোশাক পরে তারপর ভেতরে প্রবেশ করুন। ইফরাহার পা থেমে গেল। ঠিকই তো, তার কাপড়ে রক্ত, হাতে রক্ত, সে চায় না তার জন্য রায়দের আর কোনো ক্ষতি হোক। আর যেহেতু রায়দের এখনো জ্ঞান ফিরেনি, সে ততক্ষণে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারবে। পরে না হয় রায়েদকে মন ভরে দেখবে। ইফরাহ ঈশাকে বলল রবিন আসলেই সে চলে যাবে। আসলে রবিনের কাপড়েও রক্ত ছিল। তাই সে হোটেলে গিয়েছিল ফ্রেশ হতে। কিছুক্ষণে ভেতর রবিন চলে এলো এবং ইফরাহ বের হয়ে গেল হোটেলের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর রায়দে জ্ঞান ফিরে। সে আস্তে আস্তে চোখ মেলে তাকালো। নিজেকে হসপিটালে বেডে দেখতে পেয়ে তার টনক নড়ল। হুট করে উঠে বসল। অবশ্য বসতে গিয়ে মাথায় কিছুটা চাপ লাগলো। কপাল ফেটে যাওয়ার কারণে মাথা তার ভার হয়ে আছে। পাহাড় থেকে পড়ার কারণে শরীরের কিছু কিছু জায়গা ছুলে গিয়েছে, যার জন্য সে সব জায়গায় চিনচিন ব্যথা আছে এখনো। রবিন রায়েদকে এইভাবে উঠে বসতে দেখে অবাক হয়ে বলল, স্যার আপনি প্লিজ শুয়ে থাকুন। আপনার শরীর ভালো নেই, আপনার রেস্টের এর প্রয়োজন, প্লিজ উঠে বসবেন না। রায়েদ নিজের পরোয়া না করে জিজ্ঞেস করল, আমার পিচ্ছি কই? সে ঠিক আছে তো? তার কি কোনো ক্ষতি হয়েছে? সে কোথায়? আমি তাকে দেখতে চাই। ইফরাহকে না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। রায়েদ পাগলের মতন কথাগুলো বলতে লাগল। রবিন বলল, স্যার আপনি শান্ত হন। ইফরাহ মেম একদম ঠিক আছে। উনি তো সারা রাস্তা কান্না করতে করতে ভাসিয়ে দিয়েছিল। পাগলামি করছিল। আপনি বিপদমুক্ত হয়েছেন এটা শুনে কিছুটা শান্ত হয়েছে। তারপর এখন ডক্টরের কথাই হোটেলে গিয়েছে ফ্রেশ হয়ে আবার আসবে। উনি নিজের গ্রাউনের থেকে কিছুটা অংশ ছিঁড়ে তারপর আপনার মাথায় বেঁধে দিয়েছিল। উনার সাদা গ্রাউন, হাত আপনার শরীরের রক্তে মেখে গিয়েছিল। উনি সারাক্ষণ শুধু আপনাকে চোখ খোলার কথাই বলে গিয়েছেন। রায়েদ রবিনের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। তার লিটল রোজবার্ড তার জন্য কান্না করছিল। তার মানে কি তার পিচ্ছিও তাকে ভালোবেসে? না, রায়েদ আর ভাবতে পারল না। খুশিতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। যেই না নিজের চোখের পানি মুছার জন্য গালে হাত দিল, তখন গালে কিছু অনুভব করল। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারল গাল থেকে নাক বরাবর সেলাই করা হয়েছে। রায়েদের মন ছেদ করে উঠল। সে রবিনকে বলল তাকে আয়না দিতে। রবিন সাইড টেবিলে থাকা একটি ছোট আয়না রায়েদকে দিল। রায়েদ আয়নায় নিজের চেহারা দেখে থমকে গেল। গাল থেকে নাক পর্যন্ত সেলাইয়ের দাগ একদম স্পষ্ট। আগে তো শুধু কপালে কাটা দাগ ছিল, কিন্তু এখন তার মুখে সেলাইয়ের দাগ। সে তো তার লিটল রোজবার্ডের যজ্ঞ রইল না। এমনিতেই বয়সের পার্থক্য ছিল, তার উপরে এখন তার চেহারা নষ্ট হয়ে গেছে। এই চেহারা নিয়ে সেই তার পিচ্ছির সামনে কি করে যাবে? সে যে এখন তার লিটল রোজবার্ডের অযোগ্য। তার পিচ্ছি যে তার থেকে আরো বেশি বেটার কিছু ডিজার্ভ করে। তার মতন খারাপ চেহারার মানুষকে নয়। রায়েদ আয়না ছুঁড়ে মারল। নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। পাগলের মতন কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, আমি যে আর পিচ্ছির যোগ্য না। পিচ্ছি আমাকে কখনোই আর গ্রহণ করবে না। আর গ্রহণ করলেও আমি আমার পিচ্ছি জীবন নষ্ট করতে পারবো না। ইফরাহার মতন সুন্দর নিষ্পাপ মেয়ের জীবন আমি আমার মতন খারাপ চেহারার লোকের সাথে জোড়াতে পারবো না। ইফরাহ যে ফুলের কলি, যার জীবনে এখনো পড়ে আছে, যার ভবিষ্যৎ আরো উজ্জ্বল, তার জীবনে কি করে আমি কাটা হব? নিজেকে সরিয়ে নিব তার জীবন থেকে। রবিন বের হয়ে যাও এখান থেকে। ইফরাহকে ভেতরে প্রবেশ করতে দিবে না। আমার এই খারাপ চেহারা আমি দেখাবো না তাকে। ও যদি বেশি জোর করে তাহলে ওকে বলবে আমি বলেছি আমার এই দশা তার জন্য হয়েছে, তাই আমি ওর চেহারা দেখব না। আমি চাই ও আমাকে ঘৃণা করুক। আমি আর ওর জীবনে কখনো যাব না। ওর সামনে আসব না। ইফরাহ ফ্রেশ হয়ে হসপিটালে ফিরেছে। যেই না রায়দের কেবিনে যেতে নিবে তার আগেই রবিন কেবিনে থেকে বের হয়ে ইফরাহার পথ আটকায়। ইফরাহ অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে কিছু বলতে নিবে তার আগেই রবিন ইফরাহকে রায়দের করা পাগলামির কথা খুলে বলে। ইফরাহ যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। ঈশা তাকে এসে ধরে চেয়ারে বসায়। ইফরাহার চোখে পানি। সে মনে মনে বলছে, কেন বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে? আমি কি আপনার চেহারা অথবা স্ট্যাটাস দেখে আপনার প্রেমে পড়েছি, নাকি যে আপনার চেহারাতে সামান্য দাগ থাকবে বলে আপনাকে ভুলে যাব, আপনাকে ছেড়ে দিব? যদি আপনি এমন কিছু ভেবে থাকেন তো আপনার ধারণা ভুল। একজন নারী সত্যিকার অর্থে ভালোবাসলে কখনো সেই পুরুষের চেহারা অথবা টাকা পয়সা নিয়ে বিবেচনা করে না, বরং কিভাবে সেই পুরুষের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন কাটাবে সেটি নিয়ে ভাবে। নিজের ভুল ধারণা দিয়ে আমাকে খুব কষ্ট দিয়েছেন আপনি ইহসান রায়েদ সিকান্দার। আপনাকে তো আমি হাড়ে হাড়ে টের পাওয়াব। খুব শীঘ্রই বুঝতে পারবেন আমার ভালোবাসা ফেলনা না, এত সস্তা না। শুধু একবার বিয়ে করি আপনাকে, তারপর এই কাজের জন্য আপনাকে এমন শাস্তি দিব যে কখনোই এই চিন্তা মাথায় আনার সাহস পাবে না।
ইফরাহ মনে মনে কথাগুলো বলে নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। তারপর রায়দের কেবিনের সামনে গিয়ে জোরে জোরে বলতে লাগলো, ঠিক আছে রবিন স্যার, আমি চলে যাচ্ছি এইখান থেকে। আমার কারণে যেহেতু স্যারের এই অবস্থা সেহেতু আমার এইখানে থাকার কোনো মানেই নেই। পারলে আপনার স্যারকে বলবেন আমাকে ক্ষমা করে দিতে। আমি কখনোই উনাকে নিজের মুখ দেখাবো না। যদি উনাকে নিজের মুখ দেখাই তাহলে আমার নাম মিস আনায়া ইফরাহ না, বরং মিসেস আনায়া আন্ডারস্কোর ইফরাহ। রায়দের মিসেস ইফরাহ কথাগুলো বলে থামল, কিন্তু শেষের বলা কথাগুলো সে মনে মনে বলল যাতে কেউই শুনতে না পারে। তার মনে কি চলছে শুধুমাত্র সেই জানে। রায়েদ কেবিনের ভেতর থেকে ইফরাহার বলা কথাগুলো শুনছিল। প্রত্যেকটি কথা যেন তার কলিজার এসে বিঁধল। সে তার লিটল রোজবার্ডকে অপবাদ দিতে চায়নি, কিন্তু সে বাধ্য হয়েছে, নয়তো তার পিচ্ছি তার কাছে থেকে নিজেকে সরিয়ে নিবে না। রায়েদ এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজে নিজে বলতে লাগল, আইম সরি লিটল রোজবার্ড, কিন্তু আমার যে আর কিছুই করার ছিল না। তুমি যে পবিত্র ফুল, আমি কি করে তোমার পথে কাটা হব? আচ্ছা মানলাম এখন না হয় আমি তোমার জীবনে আসলাম, তোমাকে নিজের স্ত্রী বানালাম, কিন্তু কয়েক বছর পার হতেই তো আমি বৃদ্ধ হতে লাগব। তার উপর আবার চেহারার থাকবে দাগ। তখন যদি তোমার আফসোস হয় আমাকে বেছে নেওয়ার জন্য, তখন যে আমি তা মেনে নিতে পারবো না। না পারবো তোমার থেকে দূরে সরে যেতে, আর না পারবো তোমাকে আফসোস করতে দেখতে। তার থেকে ভালো তোমার জীবনের সাথে নিজেকে জোড়াবই না। তুমি হাসি খুশি থেকো, সুখে থেকো, এবং তোমার সুখ দেখে আমি বাকিটা জীবন কাটিয়ে দিব। আজ 3 দিন হলো রায়েদের সাথে ইফরাহার কোনো দেখা সাক্ষাৎ নেই। রায়েদকে একদিন হসপিটালে রেখে তারপর রিলিজ করে দেওয়া হয়েছিল। রবিন এবং ঈশা মিলে রায়েদকে রাজশাহী তার বাড়িতে নিয়ে আসে। রায়েদের এই অবস্থা দেখে তো তার পরিবার অনেক ভয় পেয়ে যায়। কিন্তু রবিন মিথ্যা বলে যে এটি অ্যাক্সিডেন্টের কারণে ঘটেছে। মূলত রায়েদ তাদেরকে মিথ্যা বলতে বলেছিল, নয়তো তার পরিবার বেশি চিন্তিত হবে। রায়েদ নিজের বিছানায় পা সোজা করে বালিশে পিঠ ঠেকিয়ে বসে আছে। হাতে তার গিটার, চোখের সামনে ভাসছে ইফরাহার চেহারা। রায়েদ কি আদৌ ভুলতে পারবে ইফরাহকে? ইফরাহ তো মনে হয় রায়েদকে ভুলে গিয়েছে। তাই তো রায়েদ একবার বলাতেই আর রায়েদের কোনো খোঁজ খবর নিতে আসেনি। একবার হলেও তো দেখতে আসতে পারত। রায়েদের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, যেই সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক নিয়ে মায়া বাড়িয়ে লাভ নেই। আসেনি তাতে ভালোই হয়েছে। আর আসলেই তো আর আমি তার সামনে যেতাম না। নিজের এই কুৎসিত চেহারা তাকে দেখাতাম না। তার থেকে ভালো সেই আসেনি। কিছু কিছু ভালোবাসার পরিণতি অপূর্ণতা লেখা থাকে। রায়েদের চোখ থেকে পানি গড়িয়ে পড়বার আগেই সে মুছে ফেলে। তখনই মোমো এসে তার কোলে লাফ দেয়। রায়েদ মুচকি হেসে মোমো এর শরীরে হাত বুলিয়ে দেয়। মোমো রায়েদের আদর পেয়ে চুপচাপ রায়েদের কোলে বসে থাকে। রায়েদ গিটার নিয়ে টুংটাং শব্দ করে গানের লাইন ধরে। Milk bhi hum na mile. Tum se na jane kian. Milan ke hai fossil. Tum se na jane kian. Anjane ye silsale. Tum se na jane kian. Sapni hai palkon thale. Tum se na jane kian. Kays batan kian tuchko. Chahe yara batha na paye. Batin de lo ki deko jo. Baki ankine tuja samjay. Tu jane na. Tu jane na. টু জানে না, টু জানে না। ইফরাহ নিজের রুমে বসে ফন্দি আটছে কি করে রায়েদকে নিজের করবে। রায়েদকে তো সে নিজের করেই ছাড়বে। এবং এইবার যদি রায়েদ মেয়েদের মতন ন্যাকামি করে বলে আমি কুৎসিত, তাহলে ইফরাহ বড় ছোট কিছু না মেনে রায়েদকে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে ফেলবে। ইফরাহ অনেক কষ্টে রায়েদের পুরনো ফ্রেন্ডদের নাম্বার সন্ধান করেছে। এবং কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলে নিজের প্লেন বলেছে। তারা শুনে তো খুব খুশি। আর তাদের সাহায্য ছাড়া ইফরাহ একা কিছুই করতে পারবে না। এই 3 দিনে যে ইফরাহ খুব ভালো ছিল বিষয়টা মোটেও তা নয়। ইফরাহারও কম কষ্ট হয়নি রায়েদকে একবার চোখের দেখা না দেখায়। সে তো সেই দিন হসপিটালে থেকে সোজা বাসে করে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলে এসেছিল। সারাটা রাস্তা কান্না করতে করতে কাটিয়েছে। বাড়িতে আসলে তার মা বাবা তার চোখ লাল দেখে যখন জিজ্ঞেস করে কি হয়েছে, ইফরাহ সব খুলে বলে। এমনকি রায়েদকে ক্লাস 9 থেকে চিনে, রায়েদ তাকে 8 বছর আগে প্রপোজ করেছিল, সে কি কারণে প্রত্যাখ্যান করেছিল সব বলে। এবং এখন তাকে বাঁচানোর জন্যই রায়েদের এই অবস্থা এইটাও বলে। তার বাবা মা তো অবাক। একটি ছেলে তাদের মেয়েকে এতটা ভালোবাসে অথচ তাদের মেয়ে শুধুমাত্র তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের জন্য নিজেকে দূরে সরিয়ে রেখেছে। আসলেই এমন মেয়ে পেলে কোনো বাবা মায়ের ছেলের প্রয়োজন হয় না। তারপর আর কি, তারা তো ইফরাহকে বলে বিয়ে করলে এই ছেলেকেই করতে, আর ইফরাহ তার বাবা মাকে অপেক্ষা করতে বলে সে সময় মতন সব ঠিক করে দিবে। ইফরাহ সেই পুতুলটি হাতে নিয়ে বলে উঠে, এই তো আজ 10ই জুন আর 12ই জুন আপনার জন্মদিন।
আর কিছুদিনের অপেক্ষা আক করা, তারপর আপনি শুধু আমার। 8 বছর আগে আপনার জন্মদিনের দিন আপনার প্রপোজাল প্রত্যাখ্যান করেছিলাম এবং 8 বছর পর আপনাকে নিজ থেকে প্রপোজ করব আমি। অনেক জ্বালিয়েছি আপনাকে, তাই না? তাই তো এখন নিজের মুখ পর্যন্ত দেখান না আমাকে। তাই তো এখন আপনাকে এক নজর দেখার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জ্বালান, পোড়ান, যা ইচ্ছা করুন। আমাকেও তো নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তো আপনার বাড়িতে গিয়েও আপনার সাথে দেখা করার ভাগ্য হয় না। ইফরাহ এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই তো যেদিন রায়েদকে রাজশাহী আনা হয়েছিল সেই দিনই ইফরাহ রায়েদদের বাড়ি চলে গিয়েছিল। রায়েদের দাদি তো ইফরাহকে দেখেই চিনে ফেলেছিল। রায়েদর মা বাবারও ইফরাহকে অনেক পছন্দ হয়। তারা যখন ইফরাহকে বলে রায়েদের রুমে গিয়ে দেখা করে আসতো তখন ইফরাহ প্রতি উত্তরে বলেছিল, আপনাদের ছেলে আমার উপর অভিমান করেছে। সে ভাবছে তার চেহারায় দাগ হয়েছে বলে এখন সে আমার যোগ্য না। তাই এখন আর আমি তার সামনে যাব না। সময়মতো আসব। আপনারা শুধু আমাকে সাহায্য করুন এবং উনাকে বলবেন না যে আমি এসেছিলাম। রায়েদের পরিবারে ইফরাহার কথা শুনে রাজি হয়ে যায়। আর রায়েদর মা তো ইফরাহকে নিজের গলা থেকে সোনার চেইন খুলে পরিয়ে দিয়েছিল এবং বলেছিল, এই চেইন আমার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছিল এবং আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। আর আজ আমি তোমাকে দিলাম। আশা করি তুমি এইটার মর্ম রাখতে পারবে আর ছেলেকে ভালো রাখবে। ইফরাহ চেইনটাকে চুমু খেয়ে বলেছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শুধু আপনি দোয়া করবেন। সেই দিন ইফরাহ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। রায়েদের সাথে দেখা করেনি আর না জানতে দিয়েছে সে এসেছিল। অথচ অন্যদিকে রায়েদ ভাবছে তার লিটল রোজবার্ড তার তার কথা ভাবে না। তাকে না কখনো ভালোবেসেছিলে, না বাসে আর না কখনো বাসবে। আর ইফরাহ তাকে প্রকাশ করা ছাড়া ভালোবেসে যাচ্ছে। ইফরাহ আনস্পোকেন লাভ, না বলা ভালোবাসা, যা আছে শুধু হৃদয়ের আন্ডারস্কোর অগোচরে। শোন রায়েদ, আর কতদিন এমন ভাবে ঘরে বসে থাকবি? কাল আমাদের ইউনিভার্সিটিতে পর্ন মিলন অনুষ্ঠান হবে। সবাই মিলে আবার এক হব। তোকে কিন্তু যেতেই হবে আমাদের সাথে। আমরা আর কোনো বাহান শুনব না রায়েদ। একনাগারে সালমান রায়েদকে কথাগুলো বলল। তার সাথে বাকি বন্ধুরাও তাল মেলায়। আসলে এইসব কিছু ইফরাহার প্লেন। অবশ্য তার এই প্লেনে রবিন অনেক সাহায্য করে। সে রবিনকে জিজ্ঞেস করেছিল যে রায়েদের কোনো পুরনো বন্ধু কি তার সাথে দেখা করতে আসতো। এবং রবিন কি সব পুরাতন বন্ধুর মধ্যে কারো নাম জানে। যখন রবিন বলল সে 3-4 জন আসতো তাদের নাম জানে। এবং যখন তাদের নাম ইফরাহকে বলে ইফরাহ তাদের নাম শুনেই চিনে ফেলে। তারপর রবিনের কাছ থেকে তাদের ফোন নাম্বার নেয় এবং তাদের সাথে যোগাযোগ করে প্ল্যান করে। তাদের কাজ হলো রায়েদকে যেভাবেই হোক ইউনিভার্সিটি পূর্ণমিলন অনুষ্ঠান আনতে হবে। বাকিটা ইফরাহ সামলে নিবে। এখন মূলত এই কারণেই রায়েদের সামনে তার 4 পুরনো বন্ধু বসে আছে। রায়েদ যখন ইফরাহার পিছন পিছন ঘুরত তখনও তারা রায়েদের সাথে ছিল। এবং এখন ইফরাহার রায়েদের পিছন পিছন ঘুরে এখনও তারা রায়েদের পাশেই আছে। তাদের নাম হলো শ্রাবণ, আরিফ, রকি এবং সালমান। তারা কিছুক্ষণ আগেই রায়েদের সাথে দেখা করতে এসেছিল। আসার পর থেকেই রায়েদকে এইটা সেটা বলে রাজি করানোর চেষ্টা করছে। কিন্তু রায়েদ তো নাছোড়বান্দা, সে কিছুতেই রাজি হচ্ছে না। তার উপরে কালকের তারিখে কখনোই ভুলতে পারবে না। 2014 সালের 12ই জুন প্রথমবার সে তার লিটল রোজবার্ড দেখেছিল এবং তখনই তাকে ভালোবেসে ফেলেছিল এবং 2016 সালের 12ই জুন সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তাই সে এই দিনটি একা কাটাতে চায়। কিন্তু তার বন্ধুরা যেন হাত ধুয়ে তার পিছনে লেগেছে। রায়েদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর চিল্লিয়ে বলে উঠল, আমি তো বলে দিয়েছি একবার যে আমি কোথাও যাব না। তোরা আমাকে আর বিরক্ত না করে আমাকে এখন একা থাকতে দে। শ্রাবণ, আরিফ, রকি এবং সালমান তারা রায়েদের চিৎকার শুনে সবাই একসাথে বলে উঠল, ভাই তুই চিৎকার করিস না, এমনিতেই তুই অসুস্থ। আমরা চলে যাচ্ছি। এই বলে সবাই দরজা পর্যন্ত গেল। তারপর আরিফ তার বাকি বন্ধুদেরকে চোখ টিপ দিয়ে বলতে শুরু করল, ক্লাস 6 থেকে আমরা একসাথে পড়েছি। বিপদে আপদে সবসময় একে অপরের পাশে থেকেছি। এখন যদি কারোর আর আমাদের প্রয়োজন না হয় তাহলে আর তাকে বিরক্ত করে লাভ নেই। বরং তার থেকে নিজেকে সরিয়ে ফেলাই ভালো। শ্রাবণ, রকি এবং সালমান ওর সাথে তাল মিলাচ্ছে। কিন্তু তাদের কথা শুনে রায়েদের খারাপ লাগলো। আসলেই তো তারা কত বাজে দিন একসাথে কাটিয়েছে। একজন আরেকজনের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। অথচ এখন রায়েদ তাদেরকে নিজের কথা দ্বারা কষ্ট দিল। যেই না তার বন্ধুরা দরজা খুলে বাইরে চলে যেতে নেবে তার আগেই রায়েদ বলে উঠল, আমি আসবো কাল। কিন্তু হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি বেশিক্ষণ থাকবো না। রায়েদের এই কথা বলতে দেরি, কিন্তু তার বন্ধুদের এক মুহূর্ত দেরি হলো না তাকে এসে জড়িয়ে ধরবার জন্য।
রায়েদ হেসে উঠল। তার বন্ধুরা তাকে চারদিক থেকে জড়িয়ে ধরে আছে। ইফরাহকে তার মা টুকটুকে লাল রঙের শাড়ি পরিয়ে দিচ্ছে। একটু আগে তার বাবা গোলাপ ফুলের বাগান থেকে টকটকে লাল গোলাপ ফুলের তোড়া কিনে নিয়ে এসেছে। তার মেয়ে নিজের ভালোবাসার মানুষকে নিজের মনের কথা বলবে, এটা কি কম বড় কথা নাকি? ইফরাহ শাড়ি পরে তার সাথে ম্যাচিং করে লাল হিজাব পরল। হাতে লাল চুড়ি, একদম রায়দের পছন্দ মতো সাজল। বাবার হাত থেকে গোলাপ ফুলের তোড়া নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলো। অবশ্য তার বাবা তাকে পৌঁছে দিবে ইউনিভার্সিটিতে। গাড়িতে উঠতেই ইফরাহার বাবা তাকে ফোন ধরিয়ে দিল। ইফরাহ তার বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে তার বাবা ইশারায় বলল কথা বলতে। ইফরাহ ফোন কানে নিতেই ফোনের অপর পাশ থেকে রায়দের মার কণ্ঠ ভেসে আসল। তিনি বললেন, কি গো হবু বৌমা, পারবে তো আমার ছেলেকে পটাতে? ইফরাহ মুচকি হেসে বলল, ইনশা আল্লাহ আমি পারবো হবু শাশুড়ি আম্মু, আপনি শুধু মন ভরে দোয়া দিন। ইফরাহ আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। তার মনে এক অদ্ভুত উত্তেজনা যা সে বহিঃপ্রকাশ করতে পারবে না। আজ কত দিন পর সে তার প্রিয় মানুষটিকে দেখতে পাবে। রায়েদ তার বন্ধুদের জোড়াজুড়িতে সাদা রঙের পাঞ্জাবি পরে নিল। তার সাথে ম্যাচিং পায়জামা এবং পাঞ্জাবির উপর কোট, হাতে ঘড়ি। সে অবশ্য মুখে মাস্ক এবং চোখে কালো সানগ্লাস পরতে চেয়েছিল তার চেহারার দাগ দেখা না যায়। কিন্তু তার বন্ধুরা তাকে পরতে দেয়নি। রায়েদ তার বন্ধুদের সাথে ইউনিভার্সিটিতে প্রবেশ করলে তার বুক যেন ভারী হয়ে আছে। কত পুরনো স্মৃতি চোখের সামনে ভাসছে, কিছু মধুর তো কিছু যন্ত্রণাদায়ক। এখানে অনেক ভিড়। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যাওয়া বিগত অনেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের ভিড়। কিন্তু হাজারো ভিড়ের মাঝে আজ একজনের অনুপস্থিতি যেন তাকে খুব পুড়াচ্ছে। সে মুখ ফুটে না বললেও তার মন, তার চোখ কাঙ্ক্ষিত একজনকে চাচ্ছে। আর সেই কাঙ্ক্ষিত একজন হচ্ছে ইফরাহ। রায়েদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যেই না পিছনে ফিরল অমনি দেখল লাল শাড়ি পরিহিত এক রমণী তার সামনে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। সবার দৃষ্টি তাদের দিকে। এই রমণীকে যে রায়েদ চিনে না এমন নয়, এই রমণী হলো তার লিটল রোজবার্ড যে আজ আবার তার সামনে গোলাপ ফুলের কুড়ি সেজে বসে আছে। রায়েদের দৃষ্টি ইফরাহার দিকে এবং তার দৃষ্টি অবাক্তর অন্যদিকে ইফরাহার দৃষ্টি রায়েদের দিকে যা হলো ভালোবাসাময়। ইফরাহ রায়েদের চোখে চোখ রেখে বলতে লাগল, আজ থেকে প্রায় 8 বছর ধরে আগে 2016 সালের 12ই জুন আপনি আমাকে ঠিক এই সময়ে এই স্থানে নিজের মনে জমে থাকা এক আকাশ পরিমাণ ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন, কিন্তু আমি স্বার্থপরের মতো আপনার ভালোবাসাকে দাম দিতে পারিনি। তার মানে এই না যে আপনার স্থান আমার মনে কখনোই ছিল না। মনের কোনো না কোনো কোনায় আপনার স্থান সবার উপরে ছিল। বলতে পারেন আমার হৃদয়ের আন্ডারস্কোর অগোচরে যা আমার অজানা ছিল। অথবা আমি জেনে জানতে চাইনি। কিন্তু যখন আপনি আমার থেকে দূরে চলে গিয়েছিলেন তখন আপনার অনুপস্থিতি আমাকে অনেক পুড়িয়েছে, যন্ত্রণা দিয়েছে। আজও আমার কাছে আপনার দেওয়া সেই পুতুলটি আছে। এবং সেই পুতুল আমার জীবনের সবথেকে দামি উপহার। কিন্তু আমি যে আমার জীবনের অমূল্য উপহার হারিয়ে ফেলেছি তা আমি আপনার অনুপস্থিতিতে বুঝতে পেরেছি। আপনি হলেন আমার জীবনের সেই অমূল্য সম্পদ যা কোন মূল্য দিয়ে কেনা যায় না। এবং আমার সেই যোগ্যতা নেই। আর আপনি কিনা নিজের চেহারায় এই সামান্য কাটা সেলাইয়ের দাগের কারণে নিজেকে অযোগ্য মনে করছেন? আমাকে এত ভালোবাসতে পারলেন অথচ আমার উপর এতটুকু ভরসা নেই যে এই সব তুচ্ছ জিনিসে আমি পরোয়া করি না। ভালোবাসা হয় মন থেকে, রূপ থেকে নয়। আমি আপনাকে ভালোবাসি। অনেক 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 ভালোবাসি। নিজেকে বারবার আমার জীবনের কাঁটা বলছিলেন তো আপনি? আমি যদি গোলাপ হই তাহলে অবশ্যই আপনি আমার কাঁটা। আপনি ছাড়া যে আমি অসম্পূর্ণ। গোলাপ ফুলে কাঁটা না থাকলে যে কেউই গোলাপ ফুল ছিঁড়বার আগে 100 বার ভাবত না। কিন্তু গোলাপ ফুলের কাঁটা আছে বলেই মানুষ গোলাপ ফুলকে ছেঁড়ার আগে অনেকবার ভাবে। আমাকেও কেউ কষ্ট দেওয়ার আগে এবং আমার দিকে বাজে নজরে তাকানোর আগেই আপনার ভয় কেউ এই সাহস দেখাবে না। তো আমাকে কি আপনার অর্ধাঙ্গিনী হওয়ার সুযোগ দিবেন? সুখে দুঃখে আপনার পাশে থাকার সুযোগ দিবেন? বিয়ের পর আপনার সাথে ঝগড়া করার সুযোগ দিবেন? এই যে এতদিন যে আমার থেকে নিজেকে দূরে রেখেছেন তার জন্য আপনাকে শাস্তি দেওয়ার সুযোগ দিবেন? আপনাকে অনেক 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 ভালোবাসা দেওয়ার সুযোগ দিবেন? নারীরা কখনো চেহারা দেখে ভালোবাসে না, আমিও আপনাকে আপনার চেহারা দেখে ভালবাসিনি, বরং আপনার ব্যবহার, আপনার যত্ন, আপনার ভালোবাসার মোহে পড়ে ভালোবেসেছি, এই কথাটি প্রমাণ করার সুযোগ দিবেন? প্লিজ দিন না আমাকে একটা সুযোগ। আমি যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনার লিটল রোজবার্ড হয়ে থাকতে চাই। ইফরাহ নিজের মনের কথাগুলো বহিঃপ্রকাশ করে থামল। তার চোখ একরাশ আশা। আর রায়েদ, সে এখনো থমেরে দাঁড়িয়ে আছে। তার হাত পা কাঁপছে। এইমাত্র তার শ্রবণে আসা কথাগুলোকে সে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সে কোন স্বপ্নের দুনিয়াতে আছে।
এমন স্বপ্নের দুনিয়া যে স্বপ্ন সেই সব সময় চাইতে পূরণ হয়। কিন্তু তার ধারণার ছেদ ঘটে যখন তার বন্ধুরা এবং ক্যাম্পাসে উপস্থিতি সবাই জোরে জোরে বলল, সে ইয়েস, সে ইয়েস। রায়েদ আর নিজেকে ধরে রাখতে পারল না। শেখ ইফরাহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লে কম্পিত হাত ইফরাহার হাত থেকে গোলাপ ফুলের তোড়া নিল। চোখে তার পানি। এই মুহূর্তে যদি কেউ জিজ্ঞেস করত তাকে যে সে কি চায় তাহলে সে বলতো সে নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি হিসেবে ঘোষিত করতে চায় যে কিনা নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছে। রায়েদ ফুলগুলো নিয়ে ইচ্ছে মতন চুমু খেল। যদি ইফরাহার সাথে তার কোন পবিত্র সম্পর্ক থাকত তাহলে সে এই গোলাপ ফুলকে চুমু না খেয়ে ইফরাহকে চুমু খেত। রায়েদ ইফরাহার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, বিয়ে করবে আমার লিটল রোজবার্ড? ব্যাস এটুকুই ছিল তার প্রশ্ন। ইফরাহ কান্না করতে করতে নিজের মাথা নাড়িয়ে জবাব দিল। আশেপাশে সবাই চিৎকার করে উঠল। রায়েদ খুশিতে দিশেহারা। অবশেষে তার লিটল রোজবার্ড তার প্রস্তাবে রাজি হয়েছে। সে ইচ্ছে মতন লাফাতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, ইফরাহ শুধু আমার, সি ইজ অনলি মাইন, এন্ড আই এম অনলি হার, উই বোথ বিলং টু ইচ আদার। রায়াদের পাগলামি দেখে কেউ হাসছে তো কেউ মুগ্ধ হচ্ছে। একটা পুরুষ কতটা উন্মাদ হলে তার শখের নারীর জন্য এমন পাগলামি করে? কয়জন মানুষ এতটা ভাগ্যবান হয় যে তারা যাকে ভালোবাসে তাদের থেকে ভালোবাসা ফিরতে পায়? এই ভালোবাসা ফিরতে পেতে যে ভাগ্য নিয়ে জন্মাতে হয় এবং সবার সেই সুকপাল যে থাকে না। পৃথিবীতে প্রত্যেক মানুষই কাউকে না কাউকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেই তো আর ভালোবাসার মানুষটিকে পাওয়া যায় না এবং এই আফসোস নিয়ে বাকি জীবন কাটাতে হয়। রায়েদ তো ভেবেছিল তাকেও নিজের ভালোবাসার মানুষটিকে না পাবার আফসোস নিয়ে বাকিটা জীবন পার করতে হবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আজ তার প্রিয় মানুষ নিজ থেকে এসে তাকে প্রস্তাব দিচ্ছে। আজ থেকে প্রায় 8 বছর আগে 2016 সালের 12ই জুন তার জন্মদিনের দিন তার প্রস্তাব প্রত্যাখ্যান করাই রায়েদ নিজেকে অভাগা ভাবতে থাকে। অথচ 8 বছর পর ঠিক একই দিনে একই সময়ে একই জায়গায় নিজ থেকে এসে প্রস্তাব দিয়ে রাদের ধারণাকে ভুল প্রমাণিত করল ইফরাহ। আজ আর রায়েদের মনে কোনো আক্ষেপ নেই। ইফরাহ চুপচাপ দাঁড়িয়ে রায়েদকে দেখছে। নিজের চোখ যেন সরাতে পারছে না ইফরাহ। ঘামে চুপচুপে হয়ে গেছে রায়েদের সাদা পাঞ্জাবি। শরীরের সাথে একদম মিশে আছে। চোখে সবসময়ের মতন পরে থাকা সাদা ফ্রেমের চশমা। কপালের সে কাটা দাগ। এখন তো গাল থেকে নাক পর্যন্ত সেলাইয়ের দাগ। কই ইফরাহার কাছে তো এই ব্যক্তিটিকে একদম কুৎসিত লাগছে না, বরং তার দেখা সব থেকে শ্রেষ্ঠ এবং সুন্দর পুরুষ লাগছে। আজ যেন রায়েদের সৌন্দর্য আগের থেকে দ্বিগুণ, তিনগুণ, না হাজার গুণ বেড়ে গেছে তার চোখে। সে যে রায়েদের মনের সৌন্দর্যের মায় পড়েছে। যে ব্যক্তি নিজের ভালোবাসার মানুষটিকে বাঁচানোর জন্য নিজের জীবনের চিন্তা ছেড়ে দেয় সেই ব্যক্তিকে চেহারা দিয়ে বিবেচনা করলে যে তা নিতান্তই বেমানান। মন সুন্দর না হলে চেহারা সুন্দর হলে লাভ কি? রায়েদ পাগলের মতো লাফালাফি করে, বন্ধুদের সাথে নাচানাচি করে, হাসি মুখে ইফরাহার কাছে এলো। সে ঠিক ইফরাহার সোজাসুজি দাঁড়ায়। তার চোখ ইফরাহার চোখে আটকে আছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, লাফালাফিতে সে বড্ড ক্লান্ত। ইফরাহ তা দেখে হাসল, তারপর আদেশের স্বরে বলল, মাথা নিচু করুন। তার কণ্ঠে ছিল অধিকার, যেন সে সম্পূর্ণ রায়েদকে কিনে নিয়েছে। এখন সে যা বলবে রায়েদকে তা করতে হবে। অবশ্য রায়েদই তাকে এই অধিকার দিয়েছে, সে না চাইতেন। রায়েদ মুচকি হেসে একটু ঝুঁকে গেল। রায়েদ মাথাটা নিচু করতেই তাদের মধ্যের দূরত্ব কিছুটা কমে গেল। ইফরাহ এখন চাইলে হাত বাড়িয়ে রায়েদের চেহারা স্পর্শ করতে পারবে। ইফরাহ নিজের শাড়ির আঁচল দিয়ে খুব যত্ন সহকারে রায়েদের মুখের ঘাম মুছতে লাগল। এবং তার এই যত্নে যেন রায়েদ গলে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার লিটল রোজবার্ডের দিকে। চোখ তার ছল ছল করে উঠল। যেন মনে হচ্ছে সে তার স্বপ্নের দুনিয়াতে আছে। এবং এইটা যদি স্বপ্ন হয় তাহলে সে কখনোই ঘুম থেকে উঠে এই স্বপ্ন ভাঙতে চায় না। রায়েদ আমৃত্যু ঘুমতে চায় এমন স্বপ্ন দেখার জন্য যেই স্বপ্নে তার লিটল রোজবার্ডের অস্তিত্ব আছে। ইফরাহ সযত্নে রায়েদের ঘাম নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দিল। ঘাম মুছা শেষ হতেই তার দৃষ্টি গেল রায়েদের চেহারার সেলাইয়ের দিকে। তার খুব ইচ্ছে হলো ছুঁয়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছেকে দমন করে কিছুটা পিছিয়ে এলো। রায়েদও স্বাভাবিকভাবে দাঁড়ালো আবার। দুজনের ভেতর নীরবতা, নিঃশ্বাস যেন কথা বলছে। আজ কতগুলো দিন পর দুজন দুজনকে দেখছে। এই কদিনে যে কেউই ভালো ছিল না। দুজনই দুজনের জন্য যন্ত্রণা সহ্য করেছে, পুড়েছে, রাতের ঘুম হারাম করেছে। আসলেই ভালোবাসা হতে হয় 50-এর 50। দুপাশ থেকে সমান এফোর্ট না থাকলে সেই ভালোবাসা টিকে না। কিন্তু যদি পুরুষ মানুষ বেশি ভালোবাসে কিংবা নারী বেশি ভালোবাসে এবং পুরুষ সেই ভালোবাসাকে মূল্য দিতে জানে তাহলে সেই ভালোবাসা পূর্ণতা লাভ করেই।
আর তাদের ক্ষেত্রে তো একেই তো রায়েদ বেশি ভালোবাসে, তার উপর যখন ইফরাহও বেশি ভালোবাসতে শুরু করলো তখন সে সেই ভালোবাসার মূল্য দিতে পেরেছে। রাজশাহী হলো বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহর, এবং সেই পরিষ্কার শহরের সুন্দর রোড দিয়ে দুজন মানুষ হাঁটছে। তাদের মাঝে নীরবতা, কিন্তু এই নীরবতাই যেন একে অপরের মনের কথা পড়ে ফেলছে। রায়েদ কোনো কথা বলছে না, কারণ সে ঘরে আছে নিজের ভালোবাসা পূর্ণতা লাভের ঘরে। আর ইফরাহ কথা বলতে পারছে না লজ্জায়। এতদিন স্বাভাবিকভাবে থাকতে পারলেও আজ তার ভীষণ লজ্জা লাগছে। নিজ থেকে প্রপোজ করেছে, তাও শত শত মানুষের সামনে, এইটা তো আর মুখের কথা না। এখন রায়েদের চোখে চোখ রাখতেও সাহস পাচ্ছে না। রায়েদের প্রেমময় দৃষ্টি যেন তাকে পাগল করে তুলে। নীরবতা ভেঙ্গে রায়েদ বলল, লিটল রোজবার্ড, কাল রেডি থেকো। কাল আসছি তোমাকে নিজের করার জন্য, তোমার পরিবারের প্রস্তাব দিতে। আর যে দূরত্ব সহ্য হচ্ছে নাট, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে নিজের করব পিচ্ছি। আর ভালো লাগে না এই ছাতার সিঙ্গেল জীবন, এখন তো বউ বাচ্চার প্রয়োজন। রায়েদের এমন কথায় ইফরাহার মুখ লাল হয়ে গেল, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে আর রায়েদের দিকে তাকালো না, বরং নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। রায়েদ তা দেখে মুচকি হাসল। রায়েদের এক হাতে ইফরাহার দেওয়া গোলাপ ফুলের তোড়া এবং অন্য হাত দিয়ে ইফরাহার শাড়ির আঁচলের কোণা ধরে রেখেছে কোনো ছোট বাচ্চার মতন। দুজন হাঁটতে হাঁটতে ইফরাহদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। দুজনেই থেমে গেল। ইফরাহ রায়েদের দিকে তাকিয়ে বলল, ভেতরে আসুন। রায়েদ মুচকি হেসে বলল, আজ না পিচ্ছি, একেবারে বিয়ের প্রস্তাব নিয়েই আসব। আজ গেলে মন বলবে আজ কি তোমাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থেকে যাই। ইফরাহ শব্দ করে হেসে উঠল। রায়েদ মুচকি হেসে মাথা চুলকল। তারপর ইফরাহ রায়েদের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি আসছি, অপেক্ষায় থাকবো আপনার মিয়াক করাট। এই বলে ইফরাহ এক দৌড়ে বাড়িতে চলে গেল। আর রায়েদ এভাবেই দাঁড়িয়ে রইল। তার যেন পুরো পৃথিবী এখানেই থমকে আছে। সে তো এইটাই বুঝতে পারছে না আজ রাতটা কাটবে কি করে। আজকের রাত কাটলে পরের দিন তার এবং ইফতারের বিয়ের জন্য সম্বন্ধ আনবে, তারপরে বিয়ে হতে হতে তো দেরি আছে। রায়েদ যে আর অপেক্ষা করতে পারছে না। সে পারলে আজই বিয়ে করে ফেলে ইফরাহকে। না, সে আর বেশি কিছু না ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল। যদি পারে আজকে পরিবারকে ইফরাদের বাড়ি নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কিন্তু সে তো জানেই না বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। রায়েদ তড়িঘড়ি করে বাড়ি ফিরল। তার যেন তরস হইছে না কখন বাড়ির সবাইকে ইফরাহ কথা বলে বিয়ের প্রস্তাব নিয়ে ইফরাহদের বাড়ি যাবে। কিন্তু বাড়ি গিয়ে যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বাড়ির দরজা খুলে রাখা। রায়েদ বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছে বাড়িতে যেন কেউ নেই। রায়েদ কিছুটা ভয় পেয়ে গেল, হঠাৎ বাড়ির সবাই দরজা খুলে রেখে কোথায় চলে গেল। নাকি বাড়ির কারোর কোনো ক্ষতি হয়েছে। না, রায়েদ আর বেশি ভাবতে পারল না। আস্তে আস্তে বাড়ির ভেতর যেতে লাগলো এবং নিজের মা, বাবা, দাদিকে ডাকতে লাগলো। যেই না নিজের ফোন বের করলো ফ্ল্যাশ লাইট ধরানোর জন্য, তার আগেই বাড়ির লাইট জ্বলে উঠল। সবাই মিলে চিকিৎসা করে বলে উঠল, সারপ্রাইজ। শুরুর ফার্স্ট ব্র্যাকেট। রায়েদ অবাক হয়ে গেল। বাড়িতে সবাই উপস্থিত আছে। বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেন কোন বিয়ের অনুষ্ঠান। তার বন্ধু, যত কাছের আত্মীয় আছে সবাই এখানে। তার বন্ধুরা পার্টি স্প্রে ছিটাচ্ছে তার উপর। পুরো বাড়ি হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো। বড় ড্রয়িং রুমে ছোট্ট বসার জন্য ব্যবস্থা আছে। সুন্দর করে বিভিন্ন রঙের জালি কাপড় দিয়ে বসার স্থান সাজানো। সামনে হলুদের থালা, এবং বসার সেই স্থানের উপরে লেখা আছে রায়েদের গায়ে হলুদ। খুব সুন্দরভাবে লেখাটি লাইটিং করা। রায়েদ যেন থ হয়ে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রায়েদের এমন অবস্থা দেখে তার মা, বাবা, দাদি এবং বন্ধুরা মিটি মিটি হাসছে। তারপর তার দাদি তার কাছে এসে বলল, কি হইল দাদু ভাই, কিছু কি বুঝবার পারতাছ না? আরে আজ তো তোমার গায়ে হলুদ এবং আজ রাতেই বিয়া, তাও ইফরাহার সাথে। কি হলো, খুশি না? রায়েদ নিজের দাদির কথা যেন বিশ্বাস করতে পারছে না। সে যাই চাইতো আজ সে একবারে সব পেয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে খুশিতে না সে আজ মরেই যায়। আর কি করে সব হচ্ছে সেটিও তার মাথায় ঢুকছে না। সে যে বড়ই কনফিউজড। রায়েদের মা নিজের ছেলের কাছে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল, এমন মেয়ে পাওয়া যে ভাগ্যের বিষয় রে রায়েদ বাবা। মেয়েটা যে তোকে বড্ড বেশি ভালোবাসে, কিন্তু তা কখনো প্রকাশ করেনি। জানিস তোর প্রপোজাল কেন রিজেক্ট করেছিল? শুধুমাত্র নিজের পরিবারের কথা চিন্তা করে। এমন মেয়ে কি পাওয়া যায় বল? তুই তার চেহারা দেখতে চাসনি বলে বাড়িতে এসে তোর খোঁজ খবর নিয়ে গেছে, কিন্তু তোর সামনে যায়নি। এমনকি নিজের বাবা মাকে পাঠিয়েছে বিয়ের প্রস্তাবের জন্য।
এবং তোর জন্মদিনের দিন তোকে স্পেশাল ফিল করার জন্য নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছে। আমরা ভাবলাম একটি অচেনা মেয়ে যদি তোর জন্য এত কিছু করতে পারে তাহলে আমরা কেন কিছু করতে পারবো না? তাই ভাবলাম তোর জন্মদিনের দিন আমরাও তোকে কিছু একটা উপহার দেই। তাই তাড়াতাড়ি করি সবাইকে বাড়িতে এনে আজ বিকালেই তোর গায়ে হলুদ দিব এবং রাতেই তোর ভালোবাসার মানুষের সাথে তোকে বিয়ে দিয়ে দিব। রায়েদের চোখে পানি চলে আসলো কিন্তু সে সবার সামনে নিজের চোখের জল ফেলতে চায় না। তাই তাড়াতাড়ি নিজের হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলল এবং খুশি হয়ে নিজের মাকে জড়িয়ে ধরল। রায়েদের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর বললেন, বাবা আর দেরি করিস না, তাড়াতাড়ি হলুদের জন্য তৈরি হয়ে আয়। তোর রুমে কাপড় রাখা আছে। রায়েদ আর দেরি না করে নিজের ঘরে চলে এলো। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে গেল। খুব সুন্দরভাবে রায়েদের গায়ে হলুদ হলো। অন্যদিকে ইফরাহারও তাই। সে অবশ্য এই সম্পর্কে আগে থেকেই জানত কিন্তু রায়েদকে বলেনি। আর তাই তো রায়েদের এমন বিয়ে পাগলা মার্কা কথাবার্তা শুনে হেসেছিল। তার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে, অবশেষে তার বিয়ে হচ্ছে, তাও রায়েদের মতো পাগল প্রেমিকের সাথে। তার হলুদ অবশ্য ঈশা এসেছে আর রবিন গিয়েছে রায়েদের বাড়ি। তারা দুজনও এই বিষয়ে সব জানেট। কেবল এই বিষয় সম্পর্কে অজানা ছিল রায়েদও। বিকাল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত হতে লাগল। রায়েদ আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে তার গোল্ডেন কালারের শেরওয়ানি এবং সাদা রঙের পায়জামা। হাতে ঘড়ি, চোখে সবসময়ের মতন সাদা ফ্রেমের চশমা এবং মাথায় পাগড়ি, যা মূলত বিয়েতে ছেলেরা পরে। আজ সে নিজেকে আয়নাতে দেখতে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। সেই অ্যাক্সিডেন্ট ঘটার পর থেকে সে নিজের চেহারা আর আয়নাতে দ্বিতীয়বার দেখেনি। কিন্তু আজ ইফরাহ যখন বলল সে এই রায়েদকেই ভালোবাসে, তখন থেকেই যেন রায়েদের সাহস, কনফিডেন্ট সব বেড়ে গেল। এখন আর কোনো ভয় নেই তার। আর না আছে নিজের চেহারা নিয়ে কোন অভিযোগ। সে যে বেঁচে আছে এটাই তো অনেক। যদি সেদিন তার কিছু হয়ে যেত তাহলে কি আর এত সুন্দর একটা দিন আছো পেত সে? না, কখনোই পেত না। তাই তো জীবনে যতই খারাপ কিছু ঘটুক না কেন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হয়। কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি সবসময় সবকিছু ঠিক করে দেন। ইফরাহকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছিল। তাকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। লালের মধ্যে গোল্ডেন কালারের স্টোন আছে। মুখে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লাল রঙের গাঢ় রঙের লিপস্টিক। যেন রায়েদকে আরও পাগল করে তোলার জন্য আজ তার এই সাজ। আরও তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য তাদের বিয়ে পারিবারিকভাবেই হবে। তাদের কাছে কিছু আত্মীয় শুধু এসেছে। সে নিজের রুমে বসে আছে। কিছুক্ষণ আগেই পার্লারের মেয়েরা তাকে সাজিয়ে চলে গিয়েছে। ঈশা তার সাথে বসে আছে। তার মা কিছুক্ষণ আগে এসে তাকে মন ভরে দেখে গিয়েছে। যখন দেখল মেয়ে কেঁদে দিবে তখনই রুম ত্যাগ করল। বাহির থেকে হইচই শোনা যাচ্ছে। সবাই বলা বলি করছে, বরং এসেছে বর এসেছে। ইফরাহার যেন শরীরে কম্পন বয়ে গেল। মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। বুকের ধুকপুখানি বেড়ে গেল। মনে হচ্ছে এখনই বুক থেকে হার্টবিট বেরিয়ে পড়বে। অবশেষে সে নিজের ভালোবাসার মানুষটিকে পেতে চলছে যে এতদিন ছিল তার হৃদয়ের আন্ডারস্কোর অগোচরে। রায়েদকে ড্রয়িং রুমের সোফায় বসানো হলো। তার সামনে কাজী বিয়ের পর কাগজপত্র নিয়ে বসে আছে। আশেপাশে অনেক মানুষ, কেউ তো বলছে মেয়েটি নিশ্চিত টাকার জন্য এই ছেলেটাকে বিয়ে করছে। নয়তো চেহারা এরকম কাটা দাগ থাকা ছেলেকে বিয়ে করতে যাবে কেন? আবার কেউ বলছে নিশ্চিত দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই তো চেহারার পরোয়া করছে না। রায়েদ অবশ্য এসবে কান দিল না। সে তো অপেক্ষা করছে কখন সে নিজের লিটল রোজবার্ডকে দেখতে পারবে। কাজী বলল মেয়েকে আনতে। ইফরাহার মা চলে গেল ইফরাহকে নিয়ে আসতে। রায়েদ দোতলার সিঁড়ির দিকে এক নজরে তাকিয়ে রইল নিজের লিটল রোজবার্ডকে দেখার আশায়। তার মনে একরাশ তৃষ্ণা। অবশেষে তার মনের তৃষ্ণা মিটে গেল যখন তার পিচ্চি তার সামনে উপস্থিত হল। রায়েদ যেন ভুলে গেছে আশেপাশে অনেক মানুষ আছে। এক নজরে নিজের হবু স্ত্রী মুখশ্রীয় তাকিয়ে আছে। যেন সে দুনিয়ার মানুষের পরোয়া করে না। অথচ ইফরাহ তার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। সে জানে রায়েদ তার দিকে তাকিয়ে আছে এবং মূলত এই কারণেই সে তাকাচ্ছে না। ইফরাহকে রায়েদের সোজাসুজি বসানো হলো। বিয়ে পাড়ানো শুরু হলো। কাজী যখন রায়েদকে উদ্দেশ্য করে কবুল বলতে বলল, রায়েদ কাজীকে তার কথার সম্পূর্ণ করতে না দিয়েই নিজে জোরে জোরে 3 বার বলে উঠল, কবুল। আশেপাশে থাকা সবাই হেসে উঠল। ইফরাহ তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছে একটা মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে। অবশ্য এবার রায়েদ কিছুটা লজ্জা পেল। কাজী এইবার ইফরাহকে কবুল বলতে বললে তার যেন গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য কঠিন। নিজের পরিবারকে ছেড়ে অন্য পরিবারের অংশ হতে হয়। ইফরাহার মা তার কাছে এসে তার হাত শক্ত করে ধরল।
তারপর আস্থা দিল। ইফরাহ মায়ের আস্থা পেয়ে কান্না জড়িত কণ্ঠে কবুল বলে দিল। অবশেষে বিয়ে সম্পূর্ণ হল। দুজন আবদ্ধ হয়ে গেল এক পবিত্র বন্ধনে। এখন তারা ইসলামিকভাবে এবং আইনতভাবে স্বামী স্ত্রী। ইফরাহ কবুল বলার পর যখন সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল তখন রায়েদ আর এক মুহূর্তও নষ্ট না করে উঠে দাঁড়ালো এবং ইফরাহার সামনে এসে ইফরাহার মুখ নিজের দুহাতের মাঝে করে প্রথমে কপালে চুমু খেল, তারপর ইচ্ছে মতো ইফরাহার দু গালে নাকে চোখে চুমু খেতে লাগল। এখন আর তাদের মধ্যে কোন বাধা নেই, কোন অপবিত্রতা নেই। দুজন দুজনের জন্য হয়ে গেছে পবিত্র। রায়েদের এমন পাগলামিতে ইফরাহ যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কিন্তু রায়েদ ইচ্ছে মতন ইফরাহার নাকে চোখে চুমু খেতে থাকে। চুমু দেওয়ার সময় তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে পড়ে যায় ইফরাহার মুখে গিয়ে পড়ে। ইফরাহ ফিসফিস করে বলে, ভালোবাসি আপনাকে মি আকরাট। গাড়িতে একদম নীরবতা। ইফরাহ রায়েদের বুকে ঘাপটি মেরে বসে আছে। রায়েদ নিজের লিটল রোজবার্ডকে নিজের সাথে জড়িয়ে ধরে আছে। তার অশান্ত বুকে যেন এখন শান্তি মিলল। কিন্তু মাথায় তার অন্য চিন্তা যা এতদিন আসেনি। এবং চিন্তাটা হলো কে তার পিচ্ছির ক্ষতি করার চেষ্টা করল। কারণ তার জানামতে ইফরাহ যে ধরনের মেয়ে তার কারোর সাথে শত্রুতা হওয়ার প্রশ্নই না। আর কেউ যদি ইফরাহকে শত্রুতামির জন্য মারার চেষ্টা করে তাহলে সে জানালো কি করে ইফরাহ কোথায় আছে। তার মানে তো অবশ্যই ব্যক্তিটি ইফরাহার পরিচিত। তার যে করেই হোক সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। রবিন চুপচাপ গাড়ি চালাচ্ছে আর ঈশা জানালার বাইরে তাকিয়ে আছে। তার আজকাল রবিনকে চিনতে অসুবিধা হয়। পাহাড় থেকে ঘুরে আসার পর থেকে রবিনের ব্যবহার একদম ভিন্ন। মনে হচ্ছে কত জানি তার জন্য কেয়ার করে। ঈশা প্রথম প্রথম ভেবেছিল হয়তো তাদের বসের এমন অবস্থা তাই যাতে সবাই ভেঙ্গে না পড়ে সেই কারণেই হয়তো রবিন এত কেয়ার করেছিল তার। আসলে সেই দিন রায়েদের জ্ঞান ফিরবার পর যখন ইফরাহ, ঈশা এবং রবিনকে হাসপাতালে রেখে হোটেলে চলে যায় ফ্রেশ হবার জন্য তখন রবিন ঈশার সাথে খুব ভালো ব্যবহার করে, তাকে সান্ত্বনা দেয়, ভরসা দেয়। ঈশা তো তখন ভেবেছিল তার সাথে রবিনের যতই ঝগড়া হোক না কেন রবিন নিতান্ত একজন ভালো মানুষ এবং নিজের মনুষ্যত্বের কারণে তাদেরকে এভাবে সামলিয়েছে। কিন্তু সেই দিনের পর থেকে রবিন আর তার সাথে ঝগড়া করেনি, এমনকি খোঁচা দিয়ে পর্যন্ত কথা বলেনি। কেমন জানি অন্যরকম ব্যবহার করছে যা ঈশার কাছে ভীষণ অদ্ভুত লাগছে ভীষণ। গাড়ি থামল রায়েদদের বাড়ির গেইটের সামনে। রায়েদ আগে গাড়ি থেকে নামল। তারপর ইফরাহার জন্য দরজা খুলে দিল এবং ইফরাহকে বের হতে না দিয়ে সে নিজে ঝুঁকে আবার ইফরাহকে পাজা কোলে নিয়ে নিল। ইফরাহ চোখ পাকিয়ে তাকালেও তাতে কোনো লাভ হলো না। রবিন এবং ঈশাও গাড়ি থেকে নেমেছে। দুজনেই মুচকি মুচকি হাসছে। রায়েদ ইফরাহকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। তাদের পিছন পিছন রবিন এবং ঈশাও আসলো। বাড়ির ভেতরে রায়েদের মা মিসেস রুবিনা, রায়েদের বাবা রিফাত সিকান্দার এবং রায়েদের দাদি সুবানা আক্তার বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করবে বলে। রায়েদদের কাছের কিছু আত্মীয়রাও ছিল, যেমন রায়েদের খালা, খালু, খালতো ভাই, বোন, বাবার বন্ধু। কিন্তু রায়েদ খেয়াল করল তার ফুফু, ফুফা এবং ঈশিতা কেউই আসেনি। এমনকি গায়ে হলুদ বা বিয়েতে কেউই ছিল না। রায়েদের বিষয়টা ভীষণ অদ্ভুত এবং পাশাপাশি খটকা লাগে। আপাতত সে এইসব চিন্তা একপাশে রাখে। ইফরাহ ঘাপটি মেরে তার বুকের সাথে লেপ্টে আছে। তার ভীষণ লজ্জা লাগছে। রায়েদ ইফরাহার লজ্জা মিশ্রিত মুখ দেখে মুচকি হেসে বাড়ির দরজার সামনে দাঁড়িল। তার দাদি তাদেরকে বরণ করে মিষ্টি খাইয়ে ঘরে প্রবেশ করার জন্য জায়গা দিল। রায়েদ ইফরাহকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় উপর বসতে না বসাতেই আত্মীয় স্বজনের ভিড় জমে গেল। রায়েদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রায়েদের খালাতো ভাই যার নাম রমিম এবং বোন নাম মিম তারা দুজন তো হাসতে হাসতে শেষ। রায়েদ আত্মীয় স্বজনদের ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে গেল। বিরক্তিকর ভঙ্গি নিয়ে বিড়বিড় করে বলল, বউ আমার নাকি ওদের এইটাই বুঝতে পারছি না। তখনই রমিম এবং মিম রায়েদের কাছে আসল এবং রমিম কৌতুকের স্বরে বলল, আহা ভাইয়া এত কিসের তারা? তোমার বউকে তো আর কেউ চুরি করে নিয়ে যাচ্ছে না। রায়েদ রমিমের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল। মিম হাসতে হাসতে বলল, যদি বলো আমাদেরকে কিছু মাল করি দিবে তাহলে আমরা ম্যানেজ করে দিতে পারি। রায়েদ মিমের দিকে তাকিয়ে বিরক্তিকর ভঙ্গিতে বলল, ভাষায় কি ছিরি, সোজাসুজি বললেই পারিস ঘুষ লাগবে। যাই হোক কত লাগবে বলে আমি দিচ্ছি। দুভাই বোন খুশি হয়ে বলল, 10,000 টাকা। রায়েদের চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, কি? ভাই বোন মিলে একসাথে ভাবলেশীন ভাবে বলল, এক একজনকে 10,000 মোট 20,000। রায়েদ বিরক্ত নিয়ে বলল, থাক আমার বউ আমি দেখছি বিষয়টা। দুই ভাইবোনের মুখ কালো হয়ে গেল। তারা ভেবেছিল এই সুযোগে কিছু টাকা কামিয়ে নিবে কিন্তু বেশি লোভ করতে গিয়ে এই অবস্থা। কিন্তু তাদের হাতে এখনো একটি সুযোগ আছে।
রায়েদের বাসর ঘরে গিয়ে হামলা দিবে। যখন রায়েদ ঢুকতে গেলেই বাধা দিব। এই ভেবে দুই ভাই বোন মিলে রায়েদের রুমের দিকে চলে। রায়েদ আত্মীয় স্বজনদের যেই না কিছু বলতে যাবে তার আগেই রায়েদের দাদি সুবানা আক্তার সবার উদ্দেশ্যে বললেন, হইছে হইছে অনেক দেখছো তো তোরা আমার নাত বউরে। ছেমরি মেলা ক্লান্ত ওরে এখন রুমে নিয়া যাইতে হইব। বিশ্রাম নেওয়ার প্রয়োজন। সবাই সায় দিল। রায়েদের মনে যেন লাড্ডু ফুটল। তার ইচ্ছে করছে দাদিকে নিয়ে এখন কাপল ডান্স দিতে। আপাতত তা সম্ভব না, তাই মনের ইচ্ছাকে দমন করল। রায়েদের দাদি ইফরাহকে নিয়ে দোতলায় উঠতে লাগল। রায়েদ চলে গেল রবিনদের কাছে। রবিন এবং ঈশা জন যেন কিছু একটা নিয়ে কথা বলছিল। তাদের চেহারায় ছিল সিরিয়াস ভঙ্গিমা। রায়েদকে তাদের দিকেই আসতে দেখে রবিন ঈশাকে বলল, আমরা এখনো এই বিষয়ে সিউর না, তাই আপাতত চুপ থাকাই ভালো। আমি বাড়ি গিয়ে এই বিষয়ে ভালো করে ভেবে তোমাকে জানাচ্ছি। আপাতত এই বিষয় বাদ দাও, স্যার এই দিকেই আসছে। ঈশাও চুপ হয়ে গেল। রায়েদ তাদের কাছে এসে বলল, তোমরা আজকে এইখানেই থেকে যাও। রাতও হয়ে গেছে, কম তো করলে না আমার জন্য। আসলেই এমন এমপ্লয়ি পেলে জীবন ধন্য। রবিন মুচকি হেসে বলল, ছি ছি স্যার, এইসব বলে আপনি আমাদের লজ্জা দিবেন না। আর আজকে থাকা সম্ভব না, বাড়ি যেতে হবে। আমি যাওয়ার সময় ঈশাকে তার বাড়ি পৌঁছে দিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। রায়েদ তাদের অনেক বলল থেকে যেতে, কিন্তু তারা থাকলো না, তাই রায়েদ তার নিজের গাড়ি করে নিয়ে যেতে বলল, কারণ এত রাত্রে গাড়ি পাওয়া একটু কষ্টজনক। কাল এসে রবিন গাড়ি দিয়ে যাবে। তারাও রাজি হয়ে গেল এবং রায়েদের কাছ থেকে বিদায় নিয়ে দুজন মিলে চলে গেল। রবিনরা চলে যেতেই রায়েদ ধেং ধেং করে নিজের রুমের দিকে যেতে গেল। যেই না সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের সামনে গেল, সেই ভেতর থেকে বেরিয়ে এলো রমিম এবং মিম। তাদেরকে দেখে রায়েদ বিরক্ত হল। সে জানে দুই ভাইবোন মিলে এখন তার কাছ থেকে কিছু টাকা গলাবে। রমিম বড়, সে সবেমাত্র অনার্স শেষ করেছে আর মিম সবেমাত্র এইচএসসি। অবশ্য রায়েদ তাদের ভীষণ ভালোবাসে, তাই তো তারা এত সাহস পায়। রায়েদ তাদের দিকে তাকিয়ে বলল, কত টাকা ভিক্ষা লাগবে তাড়াতাড়ি বল। তোদের মুখে টাকা মেরে ভিতরে যেতে হবে আমাকে। ভিতরে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। রায়েদের কথা শুনে রমিম এবং মিম চেতে উঠল। কিন্তু আজকালের ছেলেমেয়েরা অনেক চালাক, তাই মিম চালাকি করে বলল, এতই যেহেতু ভিক্ষা দেওয়ার ইচ্ছা, তাহলে কয়েক লক্ষ টাকা আমাদের মুখে মেরে দেয়। রমিম সাথে সায় দিল। রায়েদ বিরক্ত হয়ে কপাল চাপড়ালো। সে এদের ভালোবেসে মাথায় তুলেছিল, এখন এরাই তার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে। তারপর রায়েদ সুন্দরভাবে বলল, দেখ ভাই বোন আমার, তোদের না আমি কত ভালোবাসি। তাই দেরি না করে বরং কত টাকা চাই। দুই ভাইবোন একসাথে বলে উঠল, 1 লক্ষ। রায়েদ জোরে বলে উঠল, এ টাকা তো গাছে ওঠে না। বেশি বেশ বললে একটা কানাকড়িও পাবি না। রমিম এবং মিম ভাবল কিছুক্ষণ আগে পাকনামি করার জন্য 1 টাকাও পায়নি। তাই এইবার লোভ ছেড়ে দিয়ে বলল 50,000 টাকা। যদি রায়েদ রাজি না হয় তাহলে 20,000-এ নামবে। কিন্তু রায়েদ আর কিছু বলল না। 50,000-এ কথা শুনে পকেট থেকে চেকবি বের করে টাকার পরিমাণ লিখে রমিম হাতে দিয়ে কড়া কণ্ঠে বলল, উল্টো পাল্টা টাকা খরচ করবি না। আমকে হিসাব দিবে কিসে কিসে টাকা খরচ করেছিস। আমি চাই না আমার ভাই বোন ফালতু কাজে টাকা নষ্ট করুক। নয়তো খালামণির কাছে বলবো, আর খালামণিকে বললে 1 টাকাও পাবি না তোরা। দুই ভাইবোন এত টাকা পেয়ে খুশিতে রায়েদকে জড়িয়ে ধরল। রায়েদ মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, এখন আমাকে ভেতরে যেতে দে। দুজন মিলে রায়েদকে বউ পাগল বলে দিল এক দৌড়ে। রায়েদ হেসে উঠল। রায়েদ মূলন চেকবি পকেটে রেখেছিল, কারণ ইফরাহকে দেনমোহর দিবে লাল রঙের ভারী লেহেঙ্গা। মাথায় লাল রঙের সিল্কের পাতলা ঘোমটা দিয়ে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে ইফরাহ। বুক তার ধড়পড় করছে। মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি। এসি রুমে বসে থাকা সত্ত্বেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগেই রায়েদের দাদি তাকে এইখানে বসিয়ে দিয়ে গেল। রায়েদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকল। বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা লাল গোলাপের মতো রমণীকে দেখে তার প্রাণ জড়িয়ে গেল। এই দিনটির জন্য সে কত দিন যাবৎ অপেক্ষা করেছে। কত নামাজ তাহাজ্জুদ পড়েছে, তার কোনো হিসেব নেই। সম্পূর্ণরূপে রুমের ভেতর প্রবেশ করে। রুমের দরজা লাগানোর আগে দরজার ফাঁক দিয়ে মোমো ভিতরে ঢুকে পড়ে যা সে দেখেনি। রায়েদ দরজা লাগিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। ইফরাহ কিছুটা লড়ে চড়ে উঠল। তারপর আস্তে আস্তে বিছানা ছেড়ে নামল। রায়েদের সামনে দাঁড়ালো। রায়েদ ইফরাহার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য তার দিকে তাকিয়ে আছে। ইফরাহার মুখ এখনো ঘোমটা দিয়ে ঢাকা। যেই না ইফরাহ নিচে ঝুঁকতে নিবে রায়েদের পা ধরে সালাম করার জন্য, তখনই রায়েদ তার পুরুষলি শক্ত হাতে ইফরাহার বাহু আলগস্তে ধরে তাকে থামালো। তারপর এক রাস সম্মান এবং ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, পা ছুঁয়ার প্রয়োজন নেই।
তুমি যে আমার থাক লিটল রোজবার্ড। এর মানে জানো কি? হৃদয়ের অগোচরে, মানে হলো, হৃদয়ের ভেতরে এমন কিছু অনুভূতি, আবেগ, ভালোবাসা বা অভিমান আছে যা কারো চোখে ধরা পড়ে না, যেটা কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে থেকে যায়। অর্থাৎ, যা মনের গভীরে লুকানো, প্রকাশ পায় না, তবু হৃদয় রয়ে যায় চুপচাপ। তুমি হলে আমার সেই লুকোনো ভালোবাসা। রায়েদ থেমে গেল। ইফরাহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, যা ঘোমটার আড়াল থেকে রায়েদ দেখতে পেল না। ইফরাহ কখনো ভাবতে পারেনি কেউ তাকে এতটা ভালোবাসবে। রায়েদ ইফরাহার হাত ধরে তাকে বিছানায় বসালো এবং তার সামনে হাঁটু গেড়ে নিজে মাটিতে বসল। তারপর আস্তে আস্তে কাঁপা কাঁপা হাত নিয়ে ঘোমটা খুলল। রায়েদ যেন থমকে গেল। বিয়ের সাজ, নাকে ফুল, ঠোঁটে লাল লিপস্টিক, সবই যেন এক মাতালময় আকর্ষণ, যা রায়েদকে খুব করে টানছে। অবশ্য বিয়ে করবার সময় এবং এই বাড়িতে আসার আগ পর্যন্ত সে শুধু ইফরাহকেই দেখেছিল, কিন্তু তখন নাকে ফুল ছিল না। হয়তো এখন তার দাদি পরিয়ে দিয়ে গেছে। এখন একদম গিন্নি গিন্নি লাগছে ইফরাহকে। রায়েদ দেখল ইফরাহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। রায়েদ বিনা শব্দে নিজের ঠোঁট ইফরাহার চোখের কাছে নিয়ে গেল। তারপর চোখ থেকে গড়িয়ে পড়া পানি নিজের ঠোঁট দিয়ে শুষে নিল। ইফরাহার শরীরে কম্পন বয়ে গেল। সে বিছানার চাদর শক্ত করে খামচে ধরল। রায়েদ দু চোখের পানি শুষে নেওয়ার পর ইফরাহার দু চোখের পাতায় চুমু খেল। তারপর কপালে, তারপর নাকে। ইফরাহ এখনো চোখ বন্ধ করে আছে। রায়েদ তা দেখে মুচকি হাসল। তারপর নেশা জারানো স্বরে বলল, অনেক অপেক্ষা করিয়েছ আমায় লিটল রোজবার্ড। অনেক দহনে পুড়তে হয়েছে আমায়। অনেক ছটফট করতে হয়েছে। অনেক রাত নির্ঘুম কাটাতে হয়েছে আমায়। এখন প্রতিশোধের পালা। এখন তোমাকে আমি আমার ভালোবাসার দহনে পোড়াবো। আমায় ভালোবাসার স্পর্শে ছটফট করাবো। তোমাকে রাতে জাগিয়ে রাখবো আদর করার জন্য। এতদিনের সঞ্চিত ভালোবাসা প্রতিদিন ঔষধের মতন একটু একটু করে উজাড় করব। ইফরাহ লজ্জায় লাল হয়ে গেল রায়েদের এমন লাগামহীন কথাবার্তায়। নিজের চোখ খোলার সাহস পাচ্ছে না। রায়েদের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। সে আস্তে আস্তে ইফরাহার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগল। রায়েদের গরম নিঃশ্বাস ইফরাহার মুখের উপর পড়ছে। ইফরাহ ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। যেই না রায়েদ নিজের ঠোঁটের সাথে ইফরাহার ঠোঁটের মিলন ঘটাবে সেই মুহূর্তেই মোমো এসে ইফরার কোলো লাফ দিয়ে মেউ মেউ করে উঠল। ইফরাহ ভয় পেয়ে চোখ খুলে ফেলল। রায়েদের মেজাজ চরম খারাপ হয়ে গেল এমন মুহূর্তে বাধা পড়ায়। সে বিরক্তিকর দৃষ্টি নিয়ে বিড়ালের দিকে তাকালো। মোমোকে দেখে রায়েদের মাথায় এলো এখন যদি ইফরাহ মোমোকে চিনে ফেলে তাহলে তার বাসর করার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।